আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। সাস্টেনেবল বিল্ট এনভায়রনমেন্ট সাব কমিটি কর্তৃক আয়োজিত বায়োফিলিক ডিজাইন কম্বাইনিং আর্কিটেকচার উইথ নেচার সেমিনারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি স্থপতি জুবাইদা গুলশানারা। দীর্ঘ 2 বছর পর আমরা মিলিত হয়েছি আমাদের এই প্রাণকেন্দ্রে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের আর উৎসবের এক মুহূর্ত। এটাকে আরও স্মরণীয় করে রাখতে আমি প্রথমেই আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন স্যারকে তার স্বাগত বক্তব্যের মাধ্যমে আজকের এই সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করা যাবে। স্থপতি মোবাশ্বের হোসেন। ফেস টু ফেস জুমের বাইরে একসাথে বসার একটা সুযোগ পেলাম এবং এই সুযোগটাকে আমি মনে করি আমাদের স্থপতিদের জন্য একটা ইউনিক স্টার্টিং পয়েন্ট। আমরা আশা করছি আগামীতে প্রত্যেকটা অনুষ্ঠানই আমরা এভাবে করার চেষ্টা করব যাতে সবাই আমরা একসাথে পৌঁছাতে পারি। আমি সরাসরি অনুষ্ঠানের সাবজেক্ট ম্যাটারে চলে যাই। করোনা আমাদেরকে একটি জিনিস সারা বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে উপস্থাপন করেছে, হোয়াট ইজ অক্সিজেন। অক্সিজেন কোথা থেকে আসে, অক্সিজেন না হলে কি হতে পারে। ধনী দরিদ্র একবারে মাল্টিমিলিয়নিয়ার বিলিয়নিয়ার প্রত্যেকের ভিতরে এই অক্সিজেনের প্রাপ্তি নিয়ে বিরাট ঘটনা ঘটে গেছে করোনার মাধ্যমে। অক্সিজেন লেভেল ড্রপ করেছে। কিন্তু একই সাথে আমরা যদি বাংলাদেশের কথায় নিয়ে আসি, প্রকৃতি সৃষ্টিকর্তা বাংলাদেশকে অক্সিজেন বানানোর মেশিনারি ফ্রি উপস্থাপন করে দিয়েছেন। আমাদেরকে খালি এই অক্সিজেন বানানোর মেশিনকে সঠিকভাবে পরিচালনা করা। কেন আমি এই কথাটি বলছি? আমরা এখন প্রত্যেকেই জমির গাছ কেটে সেখানে বিল্ডিং বানাচ্ছি। আধুনিক স্থাপত্যের সাথে এই বিল্ডিংয়ের ভিতরে গাছপালার ব্যবহার শুরু হয়েছে। এখন আসা যাক যে আমরা আইবি থেকে এই অক্সিজেন প্রাপ্তির ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছি এবং কি ধরনের পর্যালোচনা করেছি। আমরা গত 4-5 বছরের একটা স্টাডিতে আমরা দেখেছি প্রত্যেক বছর শীতকালে ইনহেলারের বিক্রি কয়েক হাজার গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ বয়স্ক এবং শিশুরা অক্সিজেন না পাওয়ার কারণে, অ্যাজমার এফেক্টের কারণে তাদেরকে ইনহেলার ব্যবহার করতে হয়, ভেন্টোলিন ব্যবহার করতে হয়, মানে হাজার গুণ বেশি। এবং সেটার পর্যালোচনা করতে যে আমরা যে জিনিসটি পেয়েছি সেটি আরও ইন্টারেস্টিং। ঢাকা শহরের রাস্তার দুপাশে এবং রাস্তার মাঝখানে যে গাছগুলি রয়েছে সেগুলি থেকে 60-70% অক্সিজেন আমরা পেতাম ফটোসিনথেসিসের মাধ্যমে। কিন্তু শীতকাল আসার সাথে সাথে একদম স্টাডি রিপোর্ট গত 2 বছর এটার উপরে স্টাডি করা হয়েছে, এটা মাইনাস অবস্থায় চলে যায়। অর্থাৎ 90% অক্সিজেনটা আর আসে না এখান থেকে। আর এই গাছগুলো তো শুধু অক্সিজেন আমাকে দেয় না, আমার বিষাক্ত গ্যাসটিও সে ইনহেল করে নেয়। অর্থাৎ ফটোসিনথেসিস প্রপারলি না হওয়ার কারণে ঢাকায় এত গাছপালা থাকার পরেও আমরা অক্সিজেন থেকে বঞ্চিত হই শীতকালে। তাহলে এই জায়গা থেকে বের হয়ে আসার কি কি রাস্তা আছে? যেরকম আমরা 4-5 বছর আগে বহু চেষ্টা করে ফায়ার ব্রিগেডের সাথে আলাপ আলোচনা করে তাদের যে মেশিন ব্যবহার করে ট্রেনিং দেওয়ার জন্য সেটাকে আমরা ব্যবহার করানোর চেষ্টা করেছিলাম এবং করেছে একটি বছর পুরা। সেটি হচ্ছে 10 নম্বরে গোল চত্বরের ওখানে ওদের মেইন ট্রেনিং সেন্টার। রাত্রি 3টা থেকে 4টা পর্যন্ত আর্টিফিশিয়াল বৃষ্টি, অর্থাৎ আর্টিফিশিয়াল বৃষ্টির মাধ্যমে এই গাছের পাতায় যে অয়েলি সাবস্টেন্স এবং ধুলা জমে, যার ফলে 80-90% ফটোসিনথেসিসের কার্যক্রম অলমোস্ট নাই হয়ে যায়, সেটার হাত থেকে রক্ষা পাওয়ার একটি ব্যবস্থা শুরু করা হয়েছে। পরবর্তীতে আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে আলাপ আলোচনা করে অনুরোধ করেছিলাম যে আপনাদের যে জল কামানগুলি আছে সেইগুলিও ব্যবহার করেন। আমরা রাজি করাতে পারি নাই। কিন্তু করোনা যেদিন ঢাকার বুকে মারাত্মক অবস্থায় দেখা দিল, তখন কিন্তু দেখা গেল এই পুলিশের গাড়ি, জল কামান, ফায়ার ব্রিগেডের গাড়ি, এই সমস্ত গাড়ি দিয়ে কিন্তু রাস্তায় পানি দেওয়া শুরু হলো, গাছের পাতায় দেওয়া শুরু হলো। আমরা একদিক থেকে খুব ভাগ্যবান,
আমাদের এই এলাকার মেয়র সাহেবকে আমরা কনভিন্স করতে পেরেছি, আমরা দেখিয়েছি, ডকুমেন্ট শো করেছি। উনি প্রচুর অর্থ ব্যয় করে 2টি গাড়ি নিয়ে এসেছেন এবার। এই 2টি গাড়ির মাধ্যমে প্রতিদিন রাত্রে 3টা-4টার দিকে রাস্তার উভয় পাশে এবং রাস্তার মাঝখানে আর্টিফিশিয়াল বৃষ্টি এই বছর থেকে কার্যক্রম শুরু হবে এবং সেটা আমাদের এখানেও ওনারা ডেমনস্ট্রেশন দেবেন জানিয়েছেন। এবং ঢাকা সিটি মেয়রদের হাতে যদি এ ধরনের 8-10টা গাড়ির ব্যবস্থা করা যায়, ঢাকা শহরে এই ইনহেলার বা অ্যাজমা সংক্রান্ত যে মেডিসিনগুলি বিক্রয় অনেকভাবে কমানো সম্ভব, মানুষকে ধুলামুক্ত অক্সিজেন দেওয়া সম্ভব এবং ফটোসিনথেসিসের মাধ্যমে আমরা এই দুর্যোগ থেকে মুক্তি পেতে পারি। এই কথাগুলি এই জন্য বললাম যে এই কাজগুলির সাথে কিন্তু স্থপতিদের কার্যক্রম ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা প্রায় প্রতিটি বাড়ি ঘরে আমরা দেখতে পাই যে গাছপালা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে, আর্টিফিশিয়াল রুফটপে গার্ডেনিং করার ব্যবস্থা করা হচ্ছে। তবে সেগুলির ব্যাপারে আরও সুন্দর সুস্থভাবে যাতে করা যায়, যাতে ডেঙ্গু প্রকোপ আবার এখান থেকে উৎপত্তি না হয়, যাতে রুফটপটা প্রতিদিন ছেলে মেয়েদের খেলাধুলার জায়গায় পরিণত হয়, তাহলেই এই জায়গাগুলিকে সুন্দরভাবে সংরক্ষণ করা সম্ভব। প্রতিটি ফ্লোরেই যাতে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো যায়, যে গাছপালাগুলি সহজে অক্সিজেন আমাদেরকে দিতে পারে। এই ব্যবস্থাপনা আমাদের প্রত্যেকটি স্থাপত্য কর্মের সাথে যদি সম্পৃক্ত আমরা করতে পারি, আমাদের যে গ্রাউন্ডে যে গাছপালাগুলি ছিল সেই গাছপালাগুলিকে আমরা আর দ্বিগুণ তিনগুণ কিন্তু আমরা সংগ্রহ করতে পারি, উপস্থাপন করতে পারি জনগণের মাঝে এবং স্থপতিরা এই কাজ সুষ্ঠু সুন্দরভাবে করতে পারে বলে আমি বিশ্বাস করি। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে এই জিনিসগুলি উপস্থাপিত হবে এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর্কিটেকচারাল অ্যাক্টিভিটিস, আর্কিটেকচারাল ডিজাইনের মাধ্যমে আমরা একটা সুন্দর অপূর্ব বাংলাদেশ উপস্থাপন করব এবং প্রকৃতি আমাদেরকে যে সম্পদগুলি দিয়েছে সেগুলি সঠিক ব্যবহার করতে হবে। আমি আশা করি আজকের আলোচনায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ স্থপতি মহসিন হোসেন স্যারকে। মানুষ প্রকৃতির সন্তান আর স্থাপত্য সেই প্রকৃতির অংশ, কারণ স্থাপত্য সৃষ্টিটাই হয় মানব কল্যাণে। কিন্তু আমরা সম্প্রতি উপলব্ধি করতে পারছি যে আমাদের নির্মিত পরিবেশই প্রাকৃতিক পরিবেশকে বিপর্যস্ত করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তৈরি বিল্ট এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জের জন্য বহুলাংশে দায়ী। সুতরাং আমাদের স্থপতিদেরকে আসলে এগিয়ে আসতে হবে যাতে আমাদের নির্মিত এবং নকশাকৃত ভবনগুলি প্রকৃতির পরিবেশ আর জীববৈচিত্র্যের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের সেমিনার। আমাদের আজকের সেমিনারে সভাপতিত্ব করবেন স্থপতি প্রফেসর ডক্টর সেলিম নাসরিন আহমেদ এবং উপস্থিত বক্তা হিসেবে আমাদের মাঝে আছেন স্থপতি আহমদ আল মুহাইমিন এবং স্থপতি রবিউল ইসলাম। আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিকে অনুরোধ করব আমাদের দুজন আমন্ত্রিত অতিথিকে নিয়ে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য। আমাদের সাথে আরও উপস্থিত থাকার কথা ছিল স্থপতি আলিয়া শাহিদ এবং স্থপতি ইশতিয়াক জলিল তিতাসের, কিন্তু আলিয়া শাহিদ অসুস্থতার কারণে এবং ইশতিয়াক জলিল তিতাস আমাদের স্থপতি ইনস্টিটিউটেরই একটি বৈশ্বিক অনুষ্ঠানের কারণে উপস্থিত থাকতে পারেননি। স্থপতি জেবুন নাসরিন আহমেদ এবং আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদেরকে প্রথমেই বালফিলিক আর্কিটেকচারের উপরে একটি ওভারভিউ দিবেন, কিন্তু তার আগে আমি স্থপতি জেবুন নাসরিন আহমেদ সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। স্থপতি অধ্যাপক ডক্টর জেবুন নাসরিন আহমেদ 1988 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে পাশ করে সেখানে স্থাপত্য বিভাগে শিক্ষকতা শুরু করেন। তিনি যুক্তরাষ্ট্রের শেফিল্ড সিটি পলিটেকনিক থেকে 1987 সালে এমফিল এবং 1994 সালে দি মনফোর্ড ইউনিভার্সিটি
ম্যানচেস্টার ইউকে থেকে পিএইচডি সম্পন্ন করেন। এই উভয় ডিগ্রির জন্যই তার বিশেষায়িত ক্ষেত্রটি ছিল বিল্ডিং ক্লাইমেট ইন্টারঅ্যাকশন, যেখানে ফোকাস ছিল থার্মাল এবং লুমিনাস এনভায়রনমেন্ট। বিশ্বজুড়ে বিভিন্ন খ্যাতিমান জার্নালে তার লেখা প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু দেশে তিনি তার উপস্থাপনা করেছেন। ডক্টর জেবুন আহমেদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই বুয়েটের স্থাপত্য বিভাগে গ্রিন আর্কিটেকচার সেলের মূল সদস্য এবং তিনি বর্তমানে বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউটের বিল্ড এনভায়রনমেন্ট সাব কমিটির সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন। তিনি বুয়েটের পোস্ট গ্রাজুয়েটের লাইটিং ইন বিল্ডিং, থার্মাল এনভায়রনমেন্ট, গ্রিন আর্কিটেকচার অ্যান্ড সাস্টেনেবিলিটির উপরে ক্লাস নিয়ে থাকেন। তার গবেষণার উপর ভিত্তি করে তিনি 10টিরও বেশি বইয়ে অবদান রেখেছেন এবং বর্তমানে ট্রপিক্যাল এনভায়রনমেন্টে থার্মাল আর লুমিনাস এনভায়রনমেন্ট নিয়ে গবেষণা করছেন। সম্প্রতি তো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের একজন লেখক তিনি, যা সম্প্রতি সরকার কর্তৃক গৃহীত হয়েছিল। একজন স্থপতি হিসেবে ডক্টর জেবুন আহমেদ বাংলাদেশের স্থাপত্য চর্চার সাথে সম্পৃক্ত আছেন এবং বেশ কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনের নকশাও তিনি করেছেন। বর্তমান সরকারের প্রথম শপথ গ্রহণের স্থান স্মরণে মুজিবনগরে জাতীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের প্রধান স্থপতিও তিনি ছিলেন। আমি ডক্টর জেবুন আহমেদকে আমন্ত্রণ জানাচ্ছি বায়োফিলিক আর্কিটেকচারের উপরে তার ওভারভিউ প্রেজেন্টেশনটি উপস্থাপন করার জন্য। সবাইকে এখানে আসার জন্য এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসকে আমার এখানে কথা বলতে দেওয়ার একটা সুযোগ এবং এত একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছি, এই জিনিসটা নিয়ে আমরা সবাই যদি চিন্তা করতে পারি তাহলে আসলেই এই পৃথিবীটাই চেঞ্জ হয়ে যাবে আমার ভালো। কিন্তু এটার জন্য আমাদের একটা দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আজকের সেমিনারটা এবং আমরা যে এই গ্রিন আমরা যে সাস্টেইনেবিলিটি সাবকমিটিতে আইএমইতে আমাদের যে উদ্দেশ্যটা হচ্ছে সেটা কিছুটা এখানে আমি একটু বলে যাই। প্রথমে হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েশন। আমরা কিছুটা নিজেদের একটু চিন্তা করি এবং বুঝতে চেষ্টা করি আসলে আমরা আমাদের রেসপন্সিবিলিটিটা কি ইন দ্য বিল্ড এনভায়রনমেন্ট। আমাদের কিন্তু বিরাট একটা রেসপন্সিবিলিটি আছে। সো এবং আমাদের আরেকটা জিনিস আমাদের উপলব্ধি করতে হবে যে এভরিথিং ইজ কানেক্টেড। ইন্টারকানেক্টেডনেস অফ থিংসটা নিয়ে কিন্তু আমরা অনেক আগে কি বলে এগুলো আমরা একটা ওল্ড পিপলস ফেবলসের মতো জানতাম, কিন্তু এখন মানুষ বুঝতে পারছে যে এভরি ডিসিশন দ্যাট উই টেক উইল এফেক্ট এভরিথিং এলস। এখান থেকে কিন্তু মানে এসকেপের কোনো রূপ নাই। আমি যা নেব, আমি যা ডিসাইড করবো, আমি যা ডিসিশন নেব ইন মাই ডিজাইন ওয়ার্ক, এইটা কিন্তু ইজ গোইং টু এফেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যাজ আ হোল। এইটা যখন আমি বুঝবো তখন আমরা একটা নতুন প্যারাডিম নিয়ে চিন্তা করবো। আমরা নতুনভাবে চিন্তা করতে হবে। কিছুক্ষণ আগে আমি ইনফ্যাক্ট ছবির সঙ্গে কথা বলছিলাম, আমাদের একটু নতুনভাবে চিন্তা করতে হবে যে কেমন করে আমরা এই আর্কিটেকচারটাকে অ্যাড্রেস করি। We have to shift, have a paradigm shift in our understanding, in our design activities. Jate we can facilitate our moving towards a nature-sensitive design approach. Nature-sensitive design approach. This is what we're aiming for. এবং আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে all decisions interact with the ecological balance. এই যে পৃথিবীর সব অন্যান্য যে ব্যালেন্সটা with nature যেটা আছে এটার সঙ্গে আমাদের প্রত্যেকটা ডিসিশন ইন্টারঅ্যাক্ট করছে। এবং আমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, হিউম্যানস নিড টু বি কানেক্টেড উইথ নেচার। আমাদের ভুলে গেলে হবে না, আমরা শুধু এই সব গ্যাজেটস আর এই বিল্ট আপ ওয়ার্ল্ডের মধ্যে থাকলে চলবে না। উই হ্যাভ টু রিমেইন কানেক্টেড উইথ নেচার ইফ উই ওয়ান্ট টু সার্ভাইভ। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। এইখানে আমাদের সেমিনারের এইটা দিস ইজ ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস অফ দিস সর্ট অফ দ্য সেমিনার। আমরা চেষ্টা করছি এই আইবি আমাদের চেষ্টা হচ্ছে যে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবো amongst architects। কেন? বিকজ উই আর ডুইং দিস ডিসিশনস। তারপরে এইখানে এই পার্টিকুলার সেমিনারে আমরা চেষ্টা করছি, যেটা বর্ষার ভাই কিছুক্ষণ আগে বলে গেলেন, দ্যাট
we are focusing on measures that architects need to address during design to achieve this. এবং তারপরে আমরা hopefully we'll have floor discussions at the end of our session where আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা আমাদের কাছে you ask us our experts questions and hopefully we'll be able to answer a lot of your queries and also we will আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়েও কিন্তু একটা পরিবর্তন হবে from these sorts of interaction. It's always a two-way process. So আমরা as you see আমরা কিন্তু এই তিনজন গেস্ট স্পিকার্স আছে যদিও এখানে দুজন আছে কিন্তু অ্যাকচুয়ালি তিনজন কথা বলছেন একজন উনি আসতে পারেন যেহেতু সে অসুস্থ কিন্তু তার পক্ষে তার কথাগুলো তিনি পাঠিয়েছেন এবং সেগুলো আমরা শুনি সো এইটা হচ্ছে বেসিক্যালি আমি আমার কথা ছিল আজকে দাঁড়িয়ে এখানে একটু বায়োফিল্ম ডিজাইন সম্বন্ধে আমার কি ভাবনা what exactly is it conceptually একটু তুলে ধরা সো আমরা বলতে চাচ্ছি that the built environment is intertwined with the living environment আমরা এখানে ঠিক আছে built environment আমরা মনে করছি যে আমি মানুষ আমি লিভিং কিন্তু আমি ছাড়া এই হিউম্যান ছাড়া যে লিভিং এনভায়রনমেন্ট যে কত ব্যাপক এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই এবং এই বায়োফিলিক ডিজাইন আজকাল খুব পপুলার হচ্ছে দিস ইজ আ কনসেপ্ট টু ইনক্রিজ occupant connectivity to the natural environment. Occupant connectivity, our connectivity to the natural environment at both the building and city scale, directly and indirectly. Eta hocche basic definition. আমি যদি আবিধানিক অর্থে ডিকশনারি থেকে বের করে বললে এরকম একটা কনসেপচুয়াল একটা ব্যাপার নিয়ে কথা বলছি এইখানে কিন্তু এই বায়োফিলিক ডিজাইনের মাধ্যমে মোশনের কিছুক্ষণ আগে বললেন হেলথ এর তো অনেক ইম্প্যাক্ট আছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে কিন্তু আরেকটাও ইম্প্যাক্ট আছে ইকোনমিক ইম্প্যাক্ট আছে উই মাস্ট অলসো রিমেম্বার দ্যাট সো এই তিনটা দিকে আমাদের ইম্প্যাক্ট আছে এবং আমরা আনফর্চুনেটলি যে আমরা এখানে একটা ছবি দেখছি ঢাকা শহরের আনফর্চুনেটলি ইন দ্য ডেন্স আরবান সিচুয়েশন আমরা ভুলে যাচ্ছি এই কানেক্টিভিটিটার প্রয়োজন আমাদের কিন্তু দরকার এই যে আমরা উপরে দুটো ছবিতে দেখতে পাচ্ছি ভেতর থেকে এবং বাইরের থেকে কানেকশন উইথ নেচার এটা কিন্তু আমরা আসলে দিতে পারছি না উপরেরটা ঢাকা শহর নিচেরটা শ্রীলঙ্কা এবং থার্ডটা ঢাকা শহর we need to remember that we have to have this connection and nature can আমরা আজকে lecture পরে you will understand I'm sure most of you know this but আমরা একটুখানি আরেকটু সক্রিয়ভাবে এটা করতে পারি কিনা nature can become an intrinsic part of our design surroundings we have to ensure আমরা নিজেরা একটুখানি মানে একটা determination নিয়ে কাজ করতে পারি that we will try to include nature in all our projects future okay but why should we because it helps to control the adverse effects of urbanization. Urbanization অনেক খারাপ দিক আছে যেমন urban heating হচ্ছে wind বন্ধ হয়ে যাচ্ছে obstruction হচ্ছে greenhouse gas build up হচ্ছে এগুলো হচ্ছে all adverse effects. This will give us cleaner and richer air to breathe. বর্ষার পানি কিছুক্ষণ আগেই বলে গেছে it allows species এই যে আমি একটা ছবি এটা কিন্তু আমার নিজের ছাদের ছবি it allows species to coexist with us এটা দরকার আমরা কিন্তু ভুলে যাচ্ছি it's not that মানে আমরা যখন হিউম্যান রাইটস নিয়ে কথা বলি হিউম্যান রাইটস এর একটা পার্ট হচ্ছে যে স্পিসিস আমার সঙ্গে থাকবে বিকজ স্পিসিস যদি এক্সটেন্ট হয়ে যায় আমরাও এক্সটেন্ট হয়ে যাব আমাদের কিন্তু ভুলে চলবে না যে ওই স্পিসিসের জীবনের সঙ্গে আমার জীবন কিন্তু জড়িত এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে সো we have to consider that our built environment is a major trigger or a contributor to climate change. Eta niye uni যখন শুরু করেছেন কথা she was talking about climate change. We are making that. We need more efforts to include the natural ecosystem into our built ecosystem so that we can attain also adequately 2030's SDGs. The Sustainable Development Goals এটা আমাদের nationally এবং globally accepted যে আমাদের otherwise we are going to destroy this planet
and then we have to look for other roads now. আমরা চলে যাব, শেষ হয়ে যাবে। We are responsible for this. The built environment is responsible for this. We have to remember this. এবং our decisions. So what are the principles of biophilic design? I mean, very shortly, we have to include the natural world. That's one part. Kintu, we have to also try to find out how to follow natural systems, natural patterns, natural processes, and think about design in a different way. For instance, do we really need these straight lines? Our ruler ka diye kintu ekটু সুন্দর straight line রাখতে হবে। How important is that? It makes it very easy for me to do my designs. But তার চেয়ে বাইরে আর কি benefits আছে? নাকি আমি আমার ডিজাইনের দিকে আমি কিছু মানে অন্যান্য যে জিওমেট্রিসগুলো অর্গানিজমসে আমি দেখতে পারি সেগুলোকে আমি কি এমুলেট করবো, সেখান থেকে কি আমি রেপ্লিকেশন করবো, তা আমার দেখতে হবে কেন ওগুলো হয়েছে। We have to respect natural forms, but we are not going to copy it. We have to understand the principle. কেন এটা হলো, কেন আমি আমরা জানি যে আমি একটা বিহাইভ খুব ভালো, এইটা বিহাইভটা ভালো কেন, নট জাস্ট বিহাইভটা হবে, বাট স্ট্রাকচারালি ভেরি স্টেবল, অনেক কিছু আছে এই জিনিসগুলো। সো স্ট্রাকচারাল স্টেবিলিটি ইজ আমার উদ্দেশ্য, মাই অবজেক্টিভ। ইটস নট টু কপি আ বিহাইভ। কপিং ইজ নেভার দ্য অবজেক্টিভ অফ আর্কিটেক্টস। আর্কিটেক্টের উদ্দেশ্য হচ্ছে to understand the principle, and even if my design does not look like that, formally different hote pare, but the principle is there. This is what we want. We want to use the positives of nature and we want to leave out all the negatives. Any positives of nature নেওয়া এবং নেগেটিভসগুলোকে বাদ দেওয়া, এটা কিন্তু আমরা প্যাসিভ আর্কিটেকচারে সবসময় বলেছি। আমরা যখন আর্কিটেকচার এডুকেশন করেছিলাম, of course that's important, but তার চেয়েও বিয়ন্ড দ্যাট আমাদের যাওয়ার এখন চিন্তা করতে হবে। আমরা যদি এই যে আমি অলমোস্ট শেষের দিকে যাচ্ছি, দিস ইজ মাই সেকেন্ড লাস্ট স্লাইড, আমি জাস্ট ডিজাইনিং নেচার সম্বন্ধে একটা কথা বলতে চাচ্ছি। ইট অ্যাড্রেসেস দ্য রিলেশনশিপ বিটুইন প্ল্যানেট অ্যান্ড লিভিং অর্গানিজমস, অ্যান্ড ইট ম্যাচেস হোল ফ্যাব্রিক অফ আ বিল্ডিং টু দ্য হিউম্যান অ্যান্ড টু ক্লাইমেটিক ফ্যাক্টরস। এই কয়েকটা জিনিস আমাদের রিলেশনশিপগুলো ডেভেলপ করছে when we design with nature, এবং how do we optimize the climate response. So আমি এডুকেশনটা করছি একটা বায়োক্লাইমেটিক আর্কিটেকচার হোক অথবা বায়োফিলিক আর্কিটেকচার, আমি যাই বলি এটাকে, আমি কি করছি। I will try to regenerate ecology. I will try to use the passive architecture systems. যে প্যাসিভ আর্কিটেকচার আছে সেগুলো আমি চেষ্টা করবো, মানে বাতাস, লাইট, ডে লাইট, সূর্যের আলো প্রয়োজন মতো সেগুলো আমি ইউজ করবো। সাস্টেইনেবল মেটেরিয়ালস আমি ব্যবহার করতে চেষ্টা করবো। আই উইল ট্রাই টু অ্যাটেইন ওয়াটার সাস্টেইনেবিলিটি। পানি শেষ হয়ে গেলে হবে না, আমরা একটা জিনিস একটু মনে রাখতে হবে, এনার্জি নিয়ে আমরা অনেক কথা বলি, এনার্জি এফিসিয়েন্সি, কিন্তু এনার্জির অনেক অল্টারনেটিভ রুটসও চলে আছে। পানি কিন্তু ইজ লিমিটেড, পানি শেষ হয়ে গেলে there is no extra water. Water sustainability has to be achieved. তারপরে ক্লিন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সিস্টেম তো অবশ্যই আমরা ট্রাই করবো, সো দ্যাট আমাদের GHG গাসেসগুলো কম হয়। অ্যান্ড উই হ্যাভ টু থিঙ্ক ইন টার্মস অফ লাইফ সাইকেলস, যে আমি ডিজাইন থেকে শুরু করে তারপর কনস্ট্রাকশন, তারপরে ইউজ অফ দ্য প্লেস, তারপরে এটাকে ডিসম্যান্টলিং, তারপরে শেষ, এই ফুল লাইফ সাইকেল নিয়ে আমার চিন্তা করতে হবে এখন থেকে। নট জাস্ট আমি বিল্ডিংটা অকুপাই করলে কতটুকু লাইট আসবে ওটা চিন্তা করবে না, আমার প্রথম থেকে চিন্তা করতে হবে ফ্রম ডিজাইন অ্যান্ড হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ মাই হিউম্যান বিংস, এগুলোকে যে অকুপেন্টস এগুলোকে চিন্তা করতে হবে। এবং হেলথ অ্যান্ড ওয়েলবিংসের সঙ্গে আছে ইনক্লুসিভিটি। We need to include nature, otherwise we cannot have health and well-being. And so, আমি আমার final slide এ আসলাম। Today's seminar focuses on one particular aspect of biophilic design. আমি কিন্তু যেভাবে এক্সপ্লেইন করলাম, biophilic design এ অনেক কিন্তু components আছে। আমরা কিন্তু we are trying to today, because my experts are experts on landscape architecture, we are going to try to see how we can include nature within our buildings. So, I mean, our presentations will be given by these young architects of us. Their academicians
and practitioners. They're using landscape as a key response to create biophilic design. So I'd like to thank you very much. একটা জিনিস আমি just একটু বলে দিই, from nature beautiful things emerge. Nature থেকে beauty আসে। আমরা যখন পাখি দেখি বা ফুল দেখি, গাছপালা দেখি, nature is really beautiful. কিন্তু কেন করে এসেছে? By adaptation and survival. They adapted and they survived. Humans আমরা কি আমাদের attitude হচ্ছে confrontational. আমরা যে একটা জিনিসকে একটু confront করে এইখান থেকে we want to change everything based on our own ideas, which is very exciting. And অনেক alternatives there are. Definitely there's a lot of excitement, experimentation হচ্ছে and all that. কিন্তু unfortunately some of the results are destruction because of this innovation. এত বেশি innovative হতে চেষ্টা করি যে we go towards destruction rather than creation. So biophilic design combines best of these two things: the efficiency of nature and human ingenuity. দুটোকে combine করে আমরা কেমন করে architecture approach করতে পারি সেটা আজকের topic, এবং we have the option of taking the best of these two worlds. We can take the best of these worlds. So I thank you once again for allowing me to speak and for being here present. And now I'm handing over to our moderator, Subeda. Thank you. অসংখ্য ধন্যবাদ স্থপতি প্রফেসর ডক্টর জেবুনাস নামকে আপনার সুন্দর ওভারভিউয়ের জন্য বায়োফিলিক ডিজাইনের উপরে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কারণ আজকে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে কিছু তরুণ স্থপতির অভিজ্ঞতা দেখবেন। আর এখানে আমাদের দুজন স্থপতির একজন একাডেমিশিয়ান এবং আরেকজন প্র্যাকটিসিং আর্কিটেক্ট, এবং তারা তাদের চমৎকার কাজের মাধ্যমে আসলে আমাদেরকে দেখাবে কীভাবে স্থাপত্যের সাথে প্রকৃতিকে সমন্বয় ঘটানো যায়। প্রথমেই আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আহমেদ আল মোহামেদকে। আহমেদ আল মোহামেদ একজন ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, আর্কিটেকচার অ্যাক্টিভিস্ট এবং বর্তমানে বাংলাদেশে কর্মরত একজন শিক্ষাবিদ। মোহামেদ 2011 সালে বুয়েট থেকে স্থাপত্যের স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তখন থেকে ওখানে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এরপরে উনি 2019 সালে অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি RMIT এখান থেকে মাস্টার্স অফ ল্যান্ডস্কেপ আর্কিটেকচার করার জন্য অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় যান, এবং 2020 সালে তিনি ওখানে ডিস্টিংশন সহ এই স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। আহমেদ বর্তমানে একজন একাডেমিশিয়ান, ফ্রিল্যান্স আর্কিটেক্ট এবং ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন। তিনি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগ প্রবণ এলাকার জন্য, যেখানে বন্যা, ভূমিক্ষয় এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, সেখানে ল্যান্ডস্কেপ ডিজাইনটা কীভাবে হবে সেটার উপরে কাজ করছেন। ওনার সাথেই আরেকটা জয়েন্ট প্রেজেন্টেশনে আছে আলিয়া সাহেব। উনি আজকে উপস্থিত থাকতে পারেননি, বাট দুজনের প্রেজেন্টেশন একই সাথে আছে, সেজন্য আমি আলিয়ার ব্যাপারেও একটু বলে নিচ্ছি। আলিয়া সাহেব একজন স্থপতি ও ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, বর্তমানে বাংলাদেশের শিক্ষাবিদ হিসেবে কর্মরত আছেন। আলিয়া 2016 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে বিআর সম্পন্ন করেন এবং 2020 সালে স্কলারশিপ নিয়ে ডাবলিন ইউনিভার্সিটি নেদারল্যান্ডস থেকে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার মাস্টার্স করেন। স্নাতক শেষ করার পরে আলিয়া প্রায় অর্ধ বছর ধরে নেদারল্যান্ডসের বস অ্যান্ড স্ল্যাবার ল্যান্ডস্কেপ আর্কিটেক্টের সাথে কাজ করেছেন। তার গবেষণা আর অনুশীলনের বিষয় হচ্ছে আরবান ইকোলজি, আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ অ্যান্ড হেরিটেজ ল্যান্ডস্কেপ। তো আমি এই দুজনের উপস্থাপনার জন্য এখন আমন্ত্রণ জানাচ্ছি আহমেদ আল মোহামেদকে। আজকে এবং আমাকে আমাদের আজকে যে মেইন টপিক বায়োফিলিক ডিজাইন কম্বাইনিং আর্কিটেকচার উইথ নেচার, এই প্রেক্ষাপটে আমরা ল্যান্ডস্কেপ আর্কিটেকচারাল প্রেক্ষাপটে, যেহেতু আমরা দুজনই আর্কিটেক্ট আবার ল্যান্ডস্কেপ আর্কিটেকচার রিসেন্ট করে এসেছি, তো এই পার্সপেক্টিভে কীভাবে দেখা যেতে পারে এই জিনিসটা আমরা আজকে শেয়ার করব। বলে রাখা ভালো যে আমরা এখনও প্র্যাকটিস করতে পারি, মানে আমরা টপিক ব্যাক করেছি, আমরা যে কাজগুলো এখন করছি সেটা এখনও বানানো হয়নি। সো সেই এক্সপিরিয়েন্সগুলো কীভাবে কাজে লাগাচ্ছি সেটা এখনও আনসার দেওয়ার সময় আসেনি, বাট আমরা চেষ্টা করবো। আমি RMIT ইউনিভার্সিটির যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করবো, আর চারুল আজকে উপস্থিত হতে পারেনি, ও কিউ ডেলফটের যে এক্সপিরিয়েন্সটা সেটা শেয়ার করবো।
তো এটার মাধ্যমে আমরা চেষ্টা করবো যে কীভাবে আসলে আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার, সিটি আর্কিটেকচার, সিটি, আরবান ডিজাইন সবার সাথে যে সম্পর্ক রয়েছে, ইন্টার রিলেটেড রেসিপ্রোসিটিটা আছে, সেই জিনিসগুলো আমরা শেয়ার করার চেষ্টা করবো। তো ফার্স্টে আমি আমার 20 মিনিটের প্রেজেন্টেশনটা করবো, তারপরে রবিউল ভাই তার প্রেজেন্টেশনটা করবো, আমি আবার 4 প্রেজেন্টেশনটা। তো আমার ফার্স্ট চ্যাপ্টারটা আমি আমারটা বলছি, সেটা হচ্ছে লার্নিং ফ্রম ল্যান্ডস্কেপ আর্কিটেকচার আর কেন বলছি, কারণ এই ডিগ্রিটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি, তার মানে আমাকে যে 2 বছর ধরে যে শিক্ষাটা দেওয়া হয়েছে সেটা আমাকে প্রফেশনালি প্র্যাকটিস করার জন্য প্রিপেয়ার করেছে। তো আমাদের ইউনিভার্সিটির কারিকুলামটা একটু ডিফারেন্ট। আমাদের প্রত্যেকটা স্টুডিও বা ডিজাইন রিসার্চ সেমিনারগুলো ছিল ওপেন এবং কোনো ফিক্স কিছু না। তার মানে আমরা যে 80 থেকে 84 জন স্টুডেন্ট প্রতি সেমিস্টারে জয়েন করতাম, তারা কেউই একটা ফিক্স পড়ালেখা করতাম। এটা আমাদের ব্যালটিং হতো, আমাদের স্টুডিও টিচাররা বিভিন্ন স্টুডিও অফার করতো। তার মানে আমি হয়তো যে স্টুডিওটা করেছি, বাকি আর 70 জন সেই স্টুডিওটা করে। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য ছিল প্রস্তুত করতে শেখা। এই জন্য আমাদের স্টুডিওগুলোকে বলা হতো না স্টুডিও, বলা হতো ডিজাইন রিসার্চ স্টুডিও। তার মানে ডিজাইন সবসময় রিসার্চ, এই প্রেক্ষাপটে আদৌ দেখা যায় কিনা, দেখতে কীভাবে দেখা যায়, এইটাই আমরা চেষ্টা করেছি শেখার বা প্রসেসটা দেখানো। তো আমি মোস্টলি সেই প্রশ্নগুলাই দেখানোর চেষ্টা করেছি, কী প্রশ্ন রেখেছিলাম বা সেটা পাওয়ার প্রসেসটা আমরা নিয়েছি। আমি 4টা প্রজেক্ট দেখাবো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে কিন্তু আমার 3টা প্রজেক্টের কনটেক্সট কিন্তু মেলবোর্ন আসবে। একটা প্রজেক্ট হচ্ছে বাংলাদেশে সিরাজগঞ্জ, মানে আমাদের ব্রহ্মপুত্র অথবা যেটা যমুনা বলে আমরা সবাই জানি, যমুনার অববাহিকা আছে। সো প্রথম 3টা হয়তো মনে হতে পারে যে এটা আমাদের কনটেক্সটের সাথে হয়তো রিলেট করবে না, কিন্তু আমি বিশ্বাস করি যে যে প্রশ্নগুলো আমরা করেছিলাম সেটা রিলেভেন্ট এবং জেনারিক টু এনি কন্ডিশন। তো আমার ফার্স্ট প্রজেক্ট বা ডিজাইন রিসার্চের নাম ছিল অমনি। এটা প্রশ্নটা ছিল, যদি একটা হাউজিং ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট করেন তাহলে সে কি অ্যাড কেন। 2 নম্বরে ছিল একটা রিসার্চ সেমিনার, সেখানে আমরা ডিজাইনের থেকে প্রশ্ন করাটা বেশি শিখছি, বাট আমরা একটা ডিজাইনের মাধ্যমে যে প্রশ্ন করছি সেটা টেস্ট করেছি। সেটা ছিল পলিটিক্স অফ পাবলিক স্পেস। সেখানে আমরা দেখতে চাচ্ছিলাম যে আসলে একটা স্পেসের পলিটিক্সকে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার দিয়ে ইনফ্লুয়েন্স করা যায়। আর 3 নম্বর হচ্ছে ফুড স্কেল। সেটা হচ্ছে যে এটা আমরা হয়তো খুব ভালো করে রিলেট করতে পারবো না, কিন্তু আমরা জানি যে বাইরে কিন্তু সিটি স্কেলগুলো হেভিলি ডিপেন্ডেন্ট অন আউটসাইড স্টার্টস, যে জায়গাগুলো থেকে চাষাবাদ হয়ে আছে, তারপরে উচ্চ দামে সেটাকে কিনতে হয়। তো সেই ক্ষেত্রে মেলবোর্ন খুব ইন্টারেস্টিং একটা পজিশনে আছে। তো সেই প্রেক্ষাপটে ফুড স্কেল পাবলিক স্পেস জেনারেশনে হেল্প করতে পারে কিনা, এটা আমাদের প্রশ্ন ছিল। আর 4 নম্বরটা ছিল ওপেন এন্ডেড ডিজাইন রিসার্চ, 1 বছর ধরে আমি করেছি। সেটার আমি নাম দিয়েছিলাম রিভার পুলিশ। আমার মেইন ইটা ছিল যে আমাদের এই নদীতে, আমি যেটাকে আগে করছি কলোনাইজড রিভার সিস্টেমটা, এখনো আমরা যেটা আমাদের জীবনে করছি, সেটাকে ফার্স্ট ডিকলোনাইজ করা যায় কিনা আরও, এবং যদি করা যায় সেটা সেটেলমেন্টটা কী হতে পারে, এই প্রশ্নটা আমি করার চেষ্টা করেছি। তো প্রথমে আমি কমনলি যে প্রজেক্টটা আমরা করেছিলাম সেইটা আমরা দেখাচ্ছি। আমি জানি যে এই ড্রয়িংগুলো হয়তো আপনাকে ইমিডিয়েট কনটেক্সটের সঙ্গে রিলেট করবে না, বাট আমি জাস্ট প্রসেসগুলো দেখাচ্ছি যে ড্রয়িংসের মাধ্যমে আসলে আমরা ডিজাইন রিসার্চটা করেছি। তো এটা হচ্ছে কাইন্ডটার একটা মেলবোর্নের কাছে একটা ছোট্ট একটা শহর। সেই শহরে আমরা একটা ছোট জায়গা সিলেক্ট করেছি। তো আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছিলাম যে আমাদের সাইটে যতগুলো অ্যাসপেক্ট আছে, যেমন এখানকার অ্যাক্টিভিটিসগুলো কী আছে, অ্যাক্সেসিবিলিটি কেমন আছে আমার সাইটের রেসপেক্টে, ওপেন স্পেস এবং অন্যান্য ন্যাচারাল এলিমেন্টস কী আছে, এবং পুরো জায়গাটার ভেজিটেশনটা কী প্যাটার্নে আছে। তো এই জিনিসগুলো জাস্ট বেসিক ইনফরমেশন টু স্টার্ট উইথ দ্য ডিজাইন রিসার্চ। আমাদের ডিজাইন রিসার্চের একটা মেইন টপিক ছিল বা প্রসেস ছিল, সেটা হচ্ছে যে যে কোনো রিসার্চ করার আগে ফার্স্টে যেটা সবাই করি লিটারেচার সার্ভে, কিন্তু আমাদের এটা হচ্ছে প্রজেক্ট বা প্রেসিডেন্ট সার্ভে। তো আমরা দেখেছি যে আমরা যেই প্রজেক্টগুলো আমাদের এই কোয়েশ্চেনকে রিলেভেন্ট বা আমাদের কোয়েশ্চেনকে কোরিলেট করে, সেই প্রশ্নগুলো আমরা কীভাবে নিতে পারি, প্রত্যেকটা থেকে কী কী রিসোর্স আমরা নিতে পারি। নট ফর এক্সাম্পল আমরা যদি হিটেনবার্গের প্রজেক্টটা দেখি, এটা এমবিআরটিভি করা একটা হাউসিং, সেখান থেকে হয়তো বা আমি ল্যান্ডস্কেপের খুব ইম্প্যাক্ট পাচ্ছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু আমরা যেটা জানি এমবিআরটিভি হেভিলি আর্কিটেকচার ডমিনেটেড একটা প্রজেক্ট করে ওরা। তো সেই প্রজেক্টে আমরা দেখছি যে ঠিক আছে, মডিউলারিটি কীভাবে ল্যান্ডস্কেপকে করবে, বা অন্যান্য যে প্রজেক্টে ফর এক্সাম্পল এই গার্ডেন হাউস, যেটা সানার একটা প্রজেক্ট, সেখানে মাত্র একটা সিঙ্গেল ফ্যামিলি, কিন্তু সেখানে সেটা
ল্যান্ডস্কেপিংকে কীভাবে একটা বসবাসের মেইন গভর্নিং ফিচার হিসেবে চিন্তা করা যেতে পারে সেটা তিনি দেখেছি। তো আমরা একটু বিভিন্ন প্রজেক্ট থেকে বিভিন্ন অ্যাসপেক্টে আমরা রিলেট করার চেষ্টা করছি। কেন করেছি? আমরা এই রিসার্চটা করার জন্য যে ফার্স্টটা হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টেই আমাকে কিছু বিষয় শেখানো, প্রত্যেকটা শিক্ষাটাকে নিয়ে আমার এক্সিস্টিং সাইটের যে রিসোর্সগুলো ম্যাপিংগুলো আমরা পেলাম সেই দুটোকে সংমিশ্রণ করে আমি কিছু সিদ্ধান্ত নিচ্ছি যেটা আমরা কি মুভস করছি। তো সেই জিনিসগুলো আমি আরেকটু রিলেট করবো, বা এটা হচ্ছে আমাদের মেইন বলা যেতে পারে গভর্নিং বা ডিজাইন প্রিন্সিপালস। কারণ আমরা অনেকভাবে ডিজাইন করতে পারি, কিন্তু আমি যদি ডিজাইন প্রিন্সিপালটাকে ইনিশিয়েট করতে পারি সেটা আমি যাকেই দিই না কেন একটা রিসার্চ হিসেবে সে পরবর্তীতে আবার সেটাকে ক্যারি আউট করতে পারি। তো প্রথম যেটা ছিল, আমরা সবাই জানি যে আমাদের মতো করে ওরা থাকে না, ওরা প্রচন্ড লো ডেন্সিটি, মোস্টলি লো ডেন্সিটি সিপিডি ছাড়া বাকি জায়গায় শুধু ডিসপার্স হতে থাকে। তো ওদের জন্য ফ্রন্টিয়ার এবং ব্যাকইয়ার খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। কিন্তু আমরা দেখছিলাম যে আসলে ফ্রন্টিয়ারটা মোস্টলি আনইউজ, কারণ তারা সেটা জাস্ট একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হিসেবে দেখে, আর মোস্টলি তারা মোস্ট অ্যাক্টিভ যেটা ইন্টারনাল যে ব্যাকইয়ার করা হয়। তো আমরা এই জিনিসটাকে রিডিফাইন করার চেষ্টা করলাম যে আসলে আমি ফ্রন্টিয়ার বা ব্যাকইয়ার না করে আমি কি সার্ডিয়ার করতে পারি। তার মানে আমার যে ল্যান্ডস্কেপ ফিচারগুলো ছিল ইন্ডিভিজুয়ালি এবং এক্সক্লুসিভ, সেটাকে যদি আমি কমনিং করি, মানে কমন করতে পারি, তাহলে কি অন্যভাবে দেখার সুযোগ পাবো, বা আমরা সেটাকে বলছি সার্ডিয়ার। এবং আমরা পুরো জায়গাটা যে হাইড্রোলজিটা ছিল সেই হাইড্রোলজিটাকে আমাদের স্পেস মেকিং এরও মেইন সেক্টর হিসেবে চিন্তা করা যায় কিনা সেটা আমরা চিন্তা করি। এবং ইপেনবার্গ থেকে আমরা দেখি যে মডিউলারিটি দিলে আমাদের যে 4 ধরনের হাউজিং স্কিম সেটাকে দিয়ে অ্যাকোমোডেট করা যায় কিনা। সো আমরা প্রত্যেকটা অ্যাসপেক্টে যদি একসাথে করি তাহলে আমাদের এইরকম একটা হ্যাবিটাট আমরা প্রপোজ করছি, যেটা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাবসলিউটলি নেক্সট ইম্পসিবল, কিন্তু আসলে মেলবোর্নের কনটেক্সটে এটা অনেক ডেন্স একটা প্রপোজাল। তো আমি আরও কিছু ড্রয়িং দেখানোর মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে আসলে কী আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে এই সেকশনের মাধ্যমে আমরা যেটা করছি বা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল স্পেসগুলো ছিল সেটাকে কমনিংয়ের মাধ্যমে আমরা সবার জন্য একটা পজিটিভ ইন্টারনাল একটা স্পেস তৈরি করেছি, যেটার জন্য কেউ বলতে পারবে না এক্সক্লুসিভলি সেটা আমার স্পেস, রাদার এটা সবার জন্য একটা কমন স্পেস। কমনিংয়ের মাধ্যমে হয়তো আমি তাদের প্রত্যেকের ফুটপ্রিন্ট কমাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম তাদের কিন্তু আসলে ফ্যাসিলিটিটা বাড়াচ্ছি। এটার পরে আমার কাছে ছিল এই পর্যন্ত ছিল আমাদের গ্রুপ ওয়ার্ক। তো গ্রুপ ওয়ার্কের পরে আমার যে ইন্ডিভিজুয়াল কাজ ছিল সেটা হচ্ছে আমি একজন সিঙ্গেল ক্লায়েন্ট নিয়ে কাজ করবো এবং তার যে স্পেসিফিক নিড সেটাকে আমি এই উইদিন দিস হাউজিং স্কিম সেটার মধ্যে রিলেট করব। তো সেটার মধ্যে আমার ছিল 3 চেঞ্জার যারা শহরে কাজ করে কিন্তু থাকবে হচ্ছে আউটস্কার্টস। তো তাদের মেইন টপিকটাই ছিল যে তারা সিঙ্গেল, তারা নিউলি ম্যারিড, তাদের এখনো বাচ্চা নেই, সো তারা দুজনই এবং তারা বিভিন্ন সোশ্যাল অ্যাসপেক্টে কন্ট্রিবিউট করতে ইচ্ছুক। তো আমাদের ফার্স্ট কাজ ছিল যে তারা যে দৈনন্দিন কাজগুলো করবে নোটেশনাল ড্রয়িংয়ের মাধ্যমে তাদের স্পেসগুলো কী লাগছে এবং কীভাবে ইউজ করছে সেটা শুধুমাত্র তাদের বাসার আশেপাশে না, তার হাউজিং এবং তাদের সোসাইটি পুরো সিটিতে যে কীভাবে টাইম স্পেন্ড করবে ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য উইকস এবং সব ওভার দ্য ইয়ার্স, সেই জিনিসটাকে ফার্স্টে ম্যাপ করা এবং সেই অনুসারে কী মুভস তৈরি করা। যেমন ফর এক্সাম্পল আমি আমার বাসার নিচতলাতে একটা মার্শি ল্যান্ড প্রপোজ করেছি, আমি আমার প্রজেক্টটাকে একটা মডিউলার সিস্টেম চিন্তা করেছি যাতে সেটা বিভিন্ন সময় বিভিন্ন, যেহেতু তাদের একটা বাচ্চা নেই, যদি একটা বাচ্চা হয় তাহলে সেটা কীভাবে চেঞ্জ হতে পারে ওভার টাইম এবং যতটা পারা যায় ল্যান্ডস্কেপ সিস্টেমগুলোকে ইনভেন্ট করা। তো তারপর আমি একটা প্ল্যান করি। প্ল্যানটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হচ্ছে আসলে প্ল্যানটা কী জেনারেট করছে। আমি আর্কিটেক্ট বলে এই জিনিসগুলো ডিটেল করেছিলাম, কিন্তু আমার কোনো ক্লাসমেটরা ডিটেল করেনি। কেন করেনি? কারণ আমাদের মেইন টপিকটা ছিল আসলে বিল্ডিংটা যে ফ্যাব্রিকটা তৈরি করছে বা প্ল্যাটফর্মটা তৈরি করছে, সেই প্ল্যাটফর্মটা ইমিডিয়েট যে ল্যান্ডস্কেপটা আছে সেটার সাথে যে রিলেশনশিপ তৈরি করছে সেটা ছিল আমাদের আসলে মেইন আইডিয়া। এবং সেটার মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে সেই জায়গাগুলোতে শুধুমাত্র আমার যে ক্লায়েন্ট তার না থাকে, সেটা যেন আসলে ওই সাব হাউজিং সোসাইটি সবার একটা স্কেপ তৈরি হয় এবং সেটাই আমরা চেষ্টা করেছি যে কীভাবে বিভিন্ন লেয়ারে সেটাকে অ্যাচিভ করা যায়। আমি যদি এখান থেকে আমার লার্নিংটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা যখন ইন্ডিভিজুয়াল এক্সক্লুসিভ স্পেসগুলোকে মার্জ করছি থ্রু দ্য অ্যাক্ট অফ কমনিং ল্যান্ডস্কেপ আর্কিটেকচারাল ফিচার্স, সেটা আমাদেরকে কী করছে, একটা কমন লিভিং এক্সপিরিয়েন্স দিচ্ছে হাউজিং ডোমেনের মধ্যে, আরও বড় স্পেসে একটা বায়োফিলিক লিভিং এক্সপিরিয়েন্স।
তার পরবর্তীতে আমি যে প্রজেক্টে দেখাচ্ছি সেটা আমি জাস্ট একটা স্লাইডের মাধ্যমে দেখাবো ব্রিফলি, সেটা হচ্ছে পলিটিক্স অফ পাবলিক স্পেস। এই ড্রয়িংটা করার আগে আসলে আমাদের একটা সিরিজ অফ লেকচার হয়েছিল, যে লেকচার সিরিজগুলো মেইন হচ্ছে আমাদের একটা পাবলিক স্পেসে আসলে অনেকে কন্ট্রিবিউট করে, আর্টিস্ট, এক্সপার্টস, ট্রাফিক এক্সপার্টস, জেন্ডার ইকুইটি এক্সপার্টস, বিভিন্ন রকম। কিন্তু তাদের সবার ইনপুট নিয়ে আমরা একটা ছোট জায়গা নিয়েছিলাম, সেটা ছিল একটা ওদের সুপার একটা শপের একটা বড় পার্কিং লট। সেই পার্কিং লটে আমাদেরকে বলা হয়েছিল যে তুমি এই পার্কিং লটে যে এক্সিস্টিং পলিটিক্স সেটাকে চ্যালেঞ্জ করবো এবং নতুন করে একটা প্রপোজ করবো। সো আমরা এখানে যেটা করার চেষ্টা করছি, যেটা খুবই পপুলার সারা পৃথিবীতে এখন, সেটা হচ্ছে একটা এলিভেটেড পার্কওয়ে, যাতে আমরা কিন্তু পার্কিংটাকে কিন্তু করছি না, সরিয়ে দিচ্ছি না, আমরা পার্কিংটাকে রেখেই তার উপরে আমরা একটা এলিভেটেড স্পেস তৈরি করছি, যেটা একটা পার্ক হিসেবে কাজ করবে। আমরা প্রত্যেকটা ড্রয়িংয়ের সাথে সাথে এক্সিস্টিং যে পার্সপেক্টিভ সেটা তৈরি করেছে। কিন্তু আমাদের পলিটিক্সটা ছিল, যেটা অলরেডি ম্যাডাম কিছুটা মেনশন করেছে, এটাকে বলা হয় থার্ড ল্যান্ডস্কেপ, যে ল্যান্ডস্কেপটা আসলে মানুষ কি করে, গভর্ন করে, মেনটেন করে, মেনটেন বাই ইটসেলফ। ফর এক্সাম্পল আমাদের যদি কিন্তু মানুষই যে ইনিশিয়েট করবে, মানে ফরেস্ট এবং থার্ড ল্যান্ডস্কেপের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে ফরেস্টে মানুষ যায় না, সেটা মেনটেন করে না, কোনো কিছুই করে না। কিন্তু থার্ড ল্যান্ডস্কেপের বিষয়টা হচ্ছে মানুষ ইনিশিয়েট করবে কিন্তু ম্যানেজ করবে ল্যান্ডস্কেপ ইটসেলফ। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি, ডিজাইন দ্য এলিভেটেড পার্ক টু ফেল ইটসেলফ, মানে ওভার টাইম আমরা এমনভাবে আন্ডার ডিজাইন করেছি, কারণ আমরা গাছ লাগিয়েছি বড় গাছ, তার মানে স্ট্রাকচারের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা আসলে একটা সার্টেন টাইম পরে যখন গাছটা অনেক ম্যাচিওর হয়ে যাবে তখন সেই ক্যাপাসিটিটা দিতে পারবে। তো এবং আমাদের টাস্কই ছিল উই হ্যাভ টু প্রপোজ সামথিং প্লাস্টিক, যেটা আসলে খুব স্ট্রংলি হিট করবে এক্সিস্টিং পলিসি। আমাদের ইচ্ছা ছিল যে যখন এটা ফেল করবে তখন এটা আসলে হ্যাবিটেবল থাকবে, তখন মেবি এটা এক্সিস্টিং যে ফ্লোরা কমিউনিটি ছিল, যেটা ইন্ডিজিনাস, সেটা হয়তো বা আস্তে আস্তে কভার করবে। এটার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছিলাম বা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছিলাম যে থার্ড ল্যান্ডস্কেপ ইন্টারভেনশনের মাধ্যমে এই সিটিস্কেপের মধ্যে এক ধরনের আরবান ফ্যাব্রিকের মধ্যেই আমরা একটা কোএক্সিস্টেন্স তৈরি করতে পারি অফ অল দ্য লিভিং বিংস, যেটা ম্যাডাম একটু আগে বলছিলেন তাদের এটা রাইট আছে। আমার থার্ড ডিজাইন রিসার্চের নাম ছিল ফুড স্পেস। এটা ছিল জেনারেটিভ পাবলিক স্পেস অ্যাড্রেসিং ফুড সিকিউরিটি থ্রু ল্যান্ডস্কেপ আর্কিটেকচার। এখানেও আমাদের রিসার্চটা ফার্স্টে ছিল প্রিসিস স্টাডি অ্যাজ ইউজুয়াল। আমরা এখানে তিনটা ইন্টারেস্টিং সাইট আমি দেখাচ্ছি। এখানে আমি করেছিলাম 7টা অলটুগেদার, কিন্তু আমি এখানে তিনটা এক্সপেরিমেন্ট হিসেবে দেখাচ্ছি। সেটা ফার্স্ট যেটা ছিল হচ্ছে কিউবা। আপনারা সবাই জানেন কিউবাতে লেট 70s-এ কোন সময়ে আমেরিকা ইনভার্টো দেয় যে আমেরিকা কোনো ধরনের খাবারকে সাপ্লাই করবে না, তো অল অফ আ সাডেন ওরা প্রচন্ড সমস্যায় পড়ে যায়। তখন এই যে সমস্যাটা বা এই বার্ডেন বা ইম্পোজ যে একটা সিনারিও, পলিটিক্যাল সিনারিও, এটা আসলে তাদেরকে আসলে সেলফ ডিপেন্ডেন্ট করে দেয়। কীভাবে? তখন তারা ধরে যে ঠিক আছে, এখন আমরা আমাদের ফসল আমরাই করবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছোট ড্রয়িং, বাট ওরা যে কোনো জায়গায় যতটুকু জায়গা পেয়েছে সব জায়গায় ওরা চাষ করেছে। ওরা ছাদের মধ্যে পিগস, গিনি পিগস, চিকেন, সব ধরনের ওরা খামার। তার মানে এই ফুড স্কেপিংটা হয়ে যায় ওটা আরবানিজমের মেইন নিয়ম। এবং এটা দেখতে পাই যে পুরা কিউবা হাভানা শহরে অসংখ্য এরকম ছোট ছোট গার্ডেন, যেটা ইন্ডিভিজুয়ালি মেইনটেন অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট মেইনটেন। এবং এটার মাধ্যমে এখন ওরা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট, এখন ওদের কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় না। আপনারা জানেন ওরা বিভিন্ন সেক্টরে আসলে আমেরিকাকে আরও সাপোর্ট দিচ্ছে। পরবর্তীতে আমরা যেটা, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ছোট্ট একটা স্টেশনের পাশে একটা জায়গা ছিল, যেখানে আসলে লোকোমোটিভকে সারানো, মানে একটা জাস্ট একটা মেনটেন্যান্স। তো সেই জায়গাটা অনেকদিন ধরে মেনটেন করা হতো না। তো এখানে একটা মানে বলা যায় ফুড শেয়ার কোম্পানি, ওরা চেষ্টা করে যে ফুড প্রোডাকশনের মাধ্যমে যারা হোমলেস পিপল আছে তাদেরকে কোনো খাবার প্রোভাইড করা যায় না। তো ওরা যেটা করেছে এই জায়গাটাতে একটা কীভাবে ফুড স্কেপিং এর মাধ্যমে ফুড সিকিউরিটিকে অ্যাড্রেস করা যায় সেই জিনিসটা করার চেষ্টা করছে। পুরোটা ভলেন্টিয়ার ওয়ার্ক, এবং ওইখানে আসলে ভলেন্টিয়ারশিপের জন্য জায়গা পাওয়া যায় না, মানে এত মানুষ সহযোগিতভাবে হেল্প করে এই প্রজেক্টের সাথে যে আসলে আপনাকে লাইন দিতে হবে যে আপনি হয়তো 1 বছর পরে এই প্রজেক্টে কাজ করতে পারেন। এবং 3 নাম্বারটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এটা লাফায়েত গ্রিন। এটা হচ্ছে আমেরিকার শহরের মাঝখানে একদম সিটি সেন্টার একটা ছোট্ট জায়গা, যেটা লাফায়েত গ্রুপের একটা গ্রিন ছিল। ওরা ইনিশিয়ালি এই জায়গাটা ডিজাইন করেছিল ওদের নিজস্ব এমপ্লয়ীদের জন্য, বাট ইভেনচুয়ালি ওদের ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট এমনভাবে ডিজাইন করে যেটা একটা সবার জন্য হয়ে যায়, এবং ওদের মেইন স্পেস জেনারেটর হয়ে যায় হচ্ছে ফুড স্কেপ।
এই তিনটার মাধ্যমে আমরা কিছু প্রিন্সিপাল জেনারেট করি। তো প্রিন্সিপাল জেনারেটের মাধ্যমে আমাদের ফার্স্ট ক্লাস ছিল যে কীভাবে এটা এক্সিস্টিং বিভিন্ন থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের সাথে কোরিলেট করে এবং আমি আমার প্রজেক্টের মাধ্যমে কী কী ইস্যুকে অ্যাড্রেস করব। তো আমারটা ছিল সোশ্যাল, পলিটিক্যাল, এডুকেশনাল, ইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল, যেটা আসলে সাস্টেনেবিলিটি যতগুলো অ্যাসপেক্ট দরকার হয় সেই অ্যাসপেক্টগুলোকে কীভাবে অ্যাড্রেস আমি করতে পারি এই সিঙ্গেল জায়গার মধ্যে। তো আমি খুব ডিটেলে যাচ্ছি না, বাট আমি কী আউটকাম হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তো আলটিমেটলি আমরা যেটা করলাম সেটা হচ্ছে আগে এটা একটা ছিল ফেন্স একটা জায়গা এবং শুধুমাত্র এনজিওটা ইউজ করতাম, কিন্তু আমরা এখানে এজলেস একটা ফ্যাব্রিক তৈরি করলাম যেটা আসলে আলটিমেটলি একটা রিপোজ হবে, পাবলিক রিপোজ হবে, অ্যাট দ্য সেম টাইম মানুষ সরাসরি ফুড প্রোডাকশনের প্রসেসটা দেখবে, অ্যাট দ্য সেম টাইম এটার সাথে এনগেজ হতে পারে। এবং আগে কিন্তু এই লেয়ারগুলো ডিফাইন ছিল না, পরবর্তীতে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই এক্সারসাইজের মাধ্যমে আমি প্রত্যেকটা অ্যাসপেক্টের ডিফাইন স্কেল আমি ডিনোট করে দিতে পারছি। তো আমি বলতে যাচ্ছি আমাদের এটার মাধ্যমে যে ফুডস্কেপিং হ্যাজ দ্য potentials to provide biophilic spaces within human settlement while providing food security for the urban residents। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি বায়োফিলিয়া বা বায়োফিলিক ডিজাইন নিয়ে কনসার্ন করি তাহলে কিন্তু আমরা শুধু একটা বিষয় অ্যাড্রেস করি না, ইন দ্য প্রসেস আমরা অনেকগুলো অন্যান্য বিষয়কে অ্যাড্রেস করার সুযোগ তৈরি হয়। এটা মনে হয় আরো বেশি কোরিলেট করতে পারবেন আপনারা, কারণ এটা আমি আমাদের প্রজেক্ট আমাদের রিভার পুলিশ এটা আমাদের ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের মধ্যে আমরা করেছি। তো আমি প্রথমে এই প্রজেক্টে কেন ইনিশিয়েটেড হলো এটা আমি ফার্স্টে বলছি। তো আমরা যতটুকু যে হিস্টোরিক্যাল অ্যাকাউন্টসগুলো আমরা দেখতে পাই সেই হিস্টোরিক্যাল অ্যাকাউন্টসে দেখা যায় আমাদের কলোনিয়াল পিরিয়ডের আগে আমাদের আসলে পুরো বাংলাদেশটা ছিল একটা রিভারিয়ান আর্টিসান কমিউনিটি, আমরা কিন্তু আসলে এগ্রিরিয়ান কমিউনিটি ছিলাম না। কিন্তু আমরা জানি সবাই যে বিভিন্ন ল ইম্পোজ করা হলো, চিরস্থায়ী বন্দোবস্ত অন্যান্য সবগুলো ছিল ল্যান্ড। তার মানে ব্রিটিশরা এসে যখন দেখলো যে আমাদের ডাইনামিক রিভার সিস্টেমটা ওরা ম্যানেজ করতে পারবে না, তো পুরো ফোকাসটা ওরা শিফট করলো ল্যান্ডে। তখন মানুষজন খুব বেশি কনসার্ন হয়ে গেল আমি ল্যান্ড থেকে কী জিনিস করতে পারবো, এবং তারা খুব সুন্দরভাবে জমিদার প্রথাকে ক্যাপিটালাইজ করে আমাদের চাষাবাদের বিষয়টাকে ইম্পোজ করলো এবং সেই পুরো অ্যাটেনশনটাকে নিল। এতে যেটা হলো রিভারটাকে কন্ট্রোল করা, এটাকে একটা নেগেটিভ ফোর্স হিসেবে দেখা শুরু করলো, যেটা আমি আর্গুই করছি এখনো পর্যন্ত আমরা এখনো রিভারকে মনে করছি যে ও বন্যা নিয়ে আসবে, এখনই তিস্তাতে বন্যা হচ্ছে। সো আমরা মনে করছি যে হ্যাঁ আমরা জানি এখানে জিওপলিটিক্যাল অনেক ইস্যুস আছে, আমাদের অনেক অন্যান্য ইস্যুস রয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা ধরে দিচ্ছি যে ক্যারি করছে বন্যাটা নদী এবং নদী আমাকে বন্যা দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ল্যান্ড ইরোশন বা যেটাকে আমরা নদী ভাঙন এগুলো দিচ্ছে। তো ওইটাকে আমি আর্গু করছি যে এই জিনিসটা আসলে ড্রিভেন হয়েছে, আমাদের উপর ইম্পোজ করা হয়েছে, আমাদের যে ইন্ডিজিনাস লিভিং স্টাইল ছিল সেইটা এটাকে অ্যাড্রেস করছিল, কিন্তু আমরা সেটাকে বর্তমানে এখনো পর্যন্ত আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা অন্যান্য যারা কাজ করছেন তারা হেভিলি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, যেটাকে নদী শাসন বলা হচ্ছে, এবং সেটাকে কিভাবে কন্টেইন করা যায় রাদার দ্যান ফ্লো করানোর জন্য সেই জিনিসটা কাজ করছে। এবং আমি আর্গু করছি যে আমাদের যে বর্তমানে ফ্লাডিং এবং অন্যান্য ইস্যুগুলো হচ্ছে সেটা আসলে এটা রিজনিং হচ্ছে। তো আমার কাজ হচ্ছে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিলসের মাধ্যমে এটাকে আদৌ অ্যাড্রেস করা যায় না। তো আমার এটা ছিল যে আমরা কী কী ইউনিয়ন সাস্টেনেবল গোলকে অ্যাড্রেস করছে, লিটারেচার রিভিউ করেছি, কেস স্টাডি করেছি, ম্যাপিং করেছি, এবং আলটিমেটলি আমি ডিজাইন প্রিন্সিপাল স্ট্র্যাটেজির মাধ্যমে আমি একটা ডিজাইন টেস্টিং করেছি। আমারটা কিন্তু সলিউশন না, রাদার সলিউশনটা কী হতে পারতো সেটা একটা ইন্ডিকেশন দেওয়া। তো আমার সাইড হিসেবে আমার তিনটা স্কেল আমি অ্যাড্রেস করার চেষ্টা করেছি। একটা হচ্ছে যেটাকে ম্যাক্রো স্কেল বলা যেতে পারে, যে আমাদের পদ্মা নদীতে মিলিত হওয়ার আগ পর্যন্ত জায়গাটা সেটাকে আমরা যমুনা, যেটাকে আসলে ইন্ডিয়াতে ব্রহ্মপুত্র বলা হয়, যেটাকে আমরা আরিচার পারি। এইটা ছিল আমার লার্জার স্কেল। আর আমি মিডিয়াম স্কেল যেটা নিয়েছি, যেটা সবচেয়ে বেশি এফেক্টেড, যেটা আমার সবচেয়ে বেশি ইমপ্লিমেন্টেড হয়েছে এটার এগেন্সে, সেটা হচ্ছে সিরাজগঞ্জ শহর এবং শহরের আশেপাশে কিছু জায়গা। আমার এই আশেপাশে তিনটা কন্টেক্স নিয়ে কাজ করেছে। একটা হচ্ছে চর, যেখানে কোনো ধরনের রিভার ম্যানেজমেন্ট করা হয় না। একটা হচ্ছে শহরের একটা এজ, যেটাতে হেভিলি রিভার ম্যানেজ করা হচ্ছে। আর একটা হচ্ছে রিভার ম্যানেজমেন্ট বা গ্রোয়েন বানানোর মাধ্যমে একটা চর করেছে, সেই চরটাকে কীভাবে অ্যাড্রেস করা যায়। তিনটা কন্টেক্স, একটা হচ্ছে চর একটা শহরের মাঝখানে, আর শহরকে বাঁচানোর জন্য যে গ্রোয়েন করা হয়েছে সেই গ্রোয়েনের কারণে চর তৈরি হয়েছে সেই চর। তিনটা কন্টেক্স। তো আমার এখানে ম্যাপিংগুলো অনেক ইলাবোরেট করা যায়, বাট আমি কী কী বিষয়ে ম্যাপিং করেছি সেই জিনিসটা করছি। তো প্রথমটাই হচ্ছে যে আমার যে নদীটা আমি পাচ্ছি সেই নদীটার পুরো ট্রাভার্সিং বডিটা, মানে কোথা থেকে ইনসেপশন হয়েছে এবং কীভাবে ট্রাভার্স করে আসলে বাংলাদেশে এসে অল দ্য ওয়ে বে অফ বেঙ্গলে পড়েছে। তো সেখানে দেখা যাচ্ছে যে খুব ইন্টারেস্টিং ওয়েতে
যে ও যখন বাংলাদেশে ঢুকেছিল তখন দুটা প্লেন, মধুপুর ট্র্যাক এবং বাড়ির ট্র্যাক, এই দুটা ট্র্যাকের মধ্য দিয়ে গেছে। এবং এই দুটো ট্র্যাক আমরা জানি এটা হচ্ছে উঁচু ট্র্যাক, কিন্তু এই দুটো ট্র্যাকে সবসময় মুভমেন্টের কারণে মাঝখানে একটা অ্যালুভিয়াল লোল্যান্ড যেটা আসলে সাসেপ্টেবল টু ফ্লাডিং এবং ইরোশন। তার মানে আমি যদি জিওলজিক্যাল প্যাটার্নটা জানি এবং আমি যদি একটা সেটেলমেন্ট ডিজাইনার করি, আমি এখানে কোনো কিছু ফিক্স করবো না, কারণ কনটেক্সটাই সবসময় খুব ডাইনামিক থাকবে, ন্যাচারালি ভাঙবে, একটা জায়গায় ভাঙবে, একটা জায়গায় করবে। তার মানে আমি যেখানে ফিক্স সেটেলমেন্ট করছি, আমি কিন্তু আগে থেকেই এইটাকে অ্যাড্রেস করে করছি না, বাট এটাকে আমার আগে থেকেই মাথায় রাখা উচিত ছিল। এবং আমি যদি এখানকার জিওলজি দেখি, মাটিটা ফেলে দোয়াশ, যেটা দিয়ে কখনোই কম্বাইন হয় না, সবসময় ভেঙে যায়। সো আমি যে বলছি যে এখানে ল্যান্ড ইরোশন কেন হচ্ছে, এটা আসলে হওয়ারই কথা ছিল। এবং তারপরে যদি আমি আবার ম্যাপিং করি আমাদের পুরো স্ট্রেচের ওয়েস্ট ব্যাঙ্ক এবং ইস্ট ব্যাঙ্ক, আমরা দেখতে পাই যে 1875 সাল থেকে প্রতি বছর ও সবসময় কয়েক মিটার করে শিফট হচ্ছে। তার মানে ও কখনোই ফিক্স থাকে না। এবং একটা জায়গায় ইরোশন হবে, যেহেতু এটা একটা ব্রেডেড রিভার সিস্টেম, সো একটা জায়গায় ইরোশন হলে আরেকটা জায়গায় অ্যাক্রেশন। আনফর্চুনেটলি আমাদের মরফোলজির কারণে, অ্যাক্রেশনটার কারণে ইরোশনটাকে বেশি হাইলাইট হচ্ছে বা ইরোশনটা বেশি হচ্ছে। এবং আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সবচেয়ে বেশি মিস করেছি বা আমাদের সবচেয়ে বেশি সমস্যা আমি মনে করি, সেটা হচ্ছে ফ্লাড প্লেনকে অ্যাকনলেজ না করা। রিভার সিস্টেমের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লাড প্লেন, যেটা ড্রাই সিজনে কি হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। আমরা ওই এজ ধরে আমরা ইম্প্যাক্টমেন্ট করি, এতে কি হয় আমাদের রিভারকে এই যে এই সময় মনসুনের সময় যে এক্সট্রা পানিটা নিয়ে আসবে, তার জন্য যে জায়গাটা দরকার ছিল সেই জিনিসটা কিন্তু আমরা করছি। আমি একটা প্রজেক্টে দেখাবো যেটা আমাদের এই পোল্ডারি বা এমব্যাঙ্কমেন্টটা শিখিয়েছে আমাদেরকে ডাচ। ওরাই এখন নিজেরা প্রজেক্ট তৈরি করেছে রুম ফর রিভার। ওরা ওদের ভুল স্বীকার করেছে এবং নিজেদের মতো করে রিভারকে আরো স্পেস দেওয়া শুরু করেছে। আনফর্চুনেটলি ওরা আবার আমাদেরকে এখনো পোল্ডার করার কথা বলে দিচ্ছে। এবং 3 নাম্বারটা, যেটা আসলে আমাদের হাতে খুব কম কন্ট্রোল, কিন্তু আমরা পলিটিক্যালি আরো বেশি কোরিলেট করতে পারতাম, সেটা হচ্ছে অলরেডি চায়না যেখান থেকে ইনসেপশন হয়েছে এই ব্রহ্মপুত্র রিভারে, সেখানে 3টা ট্যাঙ্ক ওরা পানি দিচ্ছে। তার মানে ওরা ইন্ডিয়াকে পানি দেওয়াটা কন্ট্রোল করছে। ইন্ডিয়াতে যখন আসছে, ইন্ডিয়া আবার বিভিন্নভাবে সে করছে, কারণ যে ফ্লোটা আসার কথা ছিল সেটা পাচ্ছি না। তখন যখন ওরা কন্ট্রোল করে রাখছে বা ওদের ইরিগেশনের জন্য জাস্ট যেভাবে ওরা তিস্তা এখন ছেড়ে দিয়েছে, যখন মনসুনে এক্সট্রা পানিটা আসে তখন এটা ছেড়ে দেয়। এবার চিন্তা করেন, এটা আসে হচ্ছে 5000 ফিট উপর থেকে, 5000 মিটার উপর। তো সেই জায়গা থেকে যখন বাংলাদেশে আসলো, অলরেডি যে ইনার্শিয়াতে যাচ্ছে, যে ফোর্সটা যদি আবার কিছুদিন ধরে রাখা হয়, তারপর আবার যখন ছেড়ে দেওয়া হয়, তো কি পরিমাণ ফোর্স বাংলাদেশে আসে। আর বাংলাদেশের মাটি কি বেলে দোয়াশ। আমি কীভাবে এক্সপেক্ট করবো যে আমাদের এখানে ভাঙবে। সো এই জিনিসটা আসলে প্রতি বছর হচ্ছে। এবং এই জিনিসটার সাথে আরবানাইজেশনের সম্পর্ক, তো এই জিনিসটাকে কোরিলেট করার জন্য আমরা দেখি যে ব্যাক ইন 1980s আমাদের সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ। এতে কি হলো, শহর রক্ষা বাঁধে শহরটা রক্ষা পেল টু সাম এক্সটেন্ট, কিন্তু পানি তো যাবে, কারণ পানি যে পরিমাণ আসবে সেটাই আসবে। সেটা করলো কি ইমিডিয়েট চরগুলোকে ভেঙে দিল। চরের মানুষ কোথায় যাবে, শহরে আসবে। তার মানে আমি করছি কি, আমি যেমন সবাইকে বলছি যে সবাই প্রতিদিন বাংলাদেশে ঢাকাতে বিশেষ করে মোট এখন আরো বেশি হয়তো 2000 বা 3000 মানুষ প্রতিদিন স্থায়ীভাবে বসবাস করতে আসে। কিন্তু আমি প্রশ্ন করছি তাকে আসলে আসছে কেন, কারণ আমি তাকে তার যে লিভিং জায়গাটা সেটাকে আমি নষ্ট করছি আমাদের টাকা দিয়ে, তাদের টাকা দিয়ে তাদের জায়গাটা নষ্ট করছি এবং তাদেরকে কমপ্লেন করছি শহরে আসতে। এবং তখন আমরা বলছি শহরের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, এবং আমার এই ম্যাপিংয়ে দেখা যাচ্ছে যে উইদিন 20-30 ইয়ার্স সেটা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এবং চরগুলোকে আমরা আনসাস্টেবল করছি এবং তাদেরকে আমরা শহরে আসতে বাধ্য করছি। এবং শহরের জন্য আরবানাইজেশন হলো, তখন আমরা বেশি বেশি রাস্তা বানাচ্ছি, বেশি বেশি বিল্ডিং বানাচ্ছি, তখন কি করছি, শহরের মাঝখানে যে লোল্যান্ডগুলো ছিল বা যে খালগুলো ছিল সেগুলো আমরা ভরাট করে দিচ্ছি। আমরা নিজেরাও ঢাকা শহরে দেখতে পাচ্ছি, ঢাকা শহরের মধ্যে যতগুলো খাল ছিল সেগুলো সবগুলো এখন অটোমেটিক করে রয়েছে, যেটা এখন অন্যান্য ছোট শহরগুলো রেপ্লিকেট করছে। এবং আমরা সিরাজগঞ্জ শহরের সেই জিনিসটা দেখতে পাই, মাঝখানে খালগুলো বেশ নদীর মতো ছিল, যেগুলো এখন আসলে খালে পরিণত হয়েছে। এবং আমি যদি এই সেকশনাল পার্সপেক্টিভগুলো দেখি, তাহলে আমি দেখতে পাবো যে শহরে আমি যেভাবে হ্যাবিটেশন করছি এবং চরে যে হ্যাবিটেশনটা করছি সেটার মধ্যে মেরিটে বিশাল পার্থক্য। চরের মানুষ মোট স্মার্ট, তার কখনোই রিভার এজে ফ্ল্যাট প্লেনে বাড়ি বানাচ্ছে না, তারা বানাচ্ছে মাঝখানে এবং ফ্ল্যাট প্লেনে চাষ করছে। কারণ ফ্ল্যাট প্লেন কি হয়, প্রচুর পরিমাণ পলি আসে।
সেখানে তারা তাদের চাষাবাদ করছে এবং তারা নিজেদের পাশাপাশি কি করছে, উঁচু করছে। কিভাবে? পুকুর বাড়ানো। তার মানে পুকুরের মাধ্যমে সে তার ওয়াটার ফ্যাসিলিটিগুলোকে এনশিওর করছে এবং মাটি দিয়ে নিজেকে রেজিলিয়েন্ট করছে এগেন্স্ট বাড়ি। তার মানে আমাদের দেশের মধ্যেই আমরা কিন্তু আমাদের লাইফস্টাইল থেকে আমাদের এই জাতিগত জীবন থেকে যে আইডিয়াগুলো জেনারেট করছি সেখান থেকে কিন্তু আমি অ্যাড্রেস করছি, কিন্তু শহরে এসে কিন্তু আমরা সেই ইন্টেলিজেন্সটাকে আর ব্যবহার করছি। তো আমি আলটিমেটলি সেই আইডিয়াকেই উপজীব্য করে আমি কিছু ডিজাইন আরও কিছু স্টাডি করেছি, যেখানে আমি রুম ফর রিভার আর কিছু প্রজেক্ট আমি দেখিয়েছি, যেখানে আসলে এই ল্যান্ডস্কেপ আর্কিটেকচারাল প্রেক্ষাপটে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করেছি। এবং আমি খুব 3টা বেসিক জিনিস আমি অ্যাড্রেস করছি, যেটা আসলে নো রকেট সায়েন্স। সেটা হচ্ছে কি, যে রিভার চ্যানেলগুলো ডিসকানেক্টেড হয়েছে সেগুলোকে আবার কানেক্ট করা, অ্যালং দ্য এজ রিভার যে স্পেসগুলো নষ্ট হয়ে গেছে বিকজ অফ এনভায়রনমেন্ট সেটাকে রিগেইন করা বা রিজেনারেট করা, এবং ফ্লাড প্লেনটাকে আবার রিইনস্টিগেট করা। এই প্রত্যেকটা যদি আমি ইনকর্পোরেট করি এবং এখানে যদি কিছু সিম্পল বেসিক স্ট্র্যাটেজি নেই, যেমন আমি যেহেতু সব কিছুই মোস্টলি আমি চক থেকে শিখেছি, জিগান মাউন্ট, তারপর হচ্ছে গ্রিন করিডোর, গ্রিন স্কেপ তৈরি করা এবং আর্কিটেকচারগুলোকে আপলিফট করা, এই প্রসেসগুলোকে যদি আমি করি, ইমপ্লিমেন্ট করি, আমি এখন 3টা স্কেলে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো সেটা হচ্ছে আমি প্রথমে পুরো এই স্ট্রেচেই যদি আমি 3টা প্রিন্সিপালকে ইমপ্লিমেন্ট করি, আমি স্পেকুলেট করছি যে উইদিন 30 ইয়ার্স এটা আবার রিজেনারেট করবে। কারণ আমি এখানে সমস্ত স্ট্রাকচারাল যেগুলো ইনফ্রাস্ট্রাকচার ছিল এগুলো আমাদের সমস্যাজনক, সেগুলোকে আমি গ্রিন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে প্রপোজ করছি। আমি যদি মিডিয়াম স্কেলে যাই, সেখানে কি একই আইডিয়াটা কীভাবে আসলে ইন্টারভেনশন করবে সেই জিনিসটা দেখাচ্ছি। আমি যখন আরও ইন্টিমেট স্কেলে যাচ্ছি তখন হয়তো আমি আরও ডিটেলগুলো বুঝতে পারছি। যেমন এক্সিস্টিং এখানে যে খালটা ছিল সেই খালের সাথে নদীর কানেকশনটা এনভায়রনমেন্টের কারণে ডিসকানেক্টেড হয়ে যায়। আমি আমার প্রপোজালে সেইটাকে আমি রিগেইন করেছি এবং রিগেইন করার মাধ্যমে মাত্র ছোট্ট একটা জায়গাকে চরের মতো করে রিজেনারেট করার চিন্তা করেছি। এবং সেখানে আমি দেখাচ্ছি যে ওভার টাইম সেটা কীভাবে আসলে বর্তমান পরিস্থিতি থেকে আমি যেই পরিস্থিতিটা এক্সপেক্ট করছি বা স্পেকুলেট করছি সেটা অ্যাচিভ করা সম্ভব। এবং সেকশনাল এক্সপ্লোরেশনের মাধ্যমে সেই ফিজিক্যালিটিটা এক্সপ্লোর করছি। এবং আলটিমেটলি এক্সপিরিয়েন্সিয়াল কি হতে পারে, নদীর এজটাও যে একটা ইম্পর্টেন্ট সোশ্যাল স্পেস হতে পারে সেই জিনিসটাকে আবার রিজেনারেট করা। এখানে মানুষ বেড়াতে যেতে পারে, গোসল করতে পারে, ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার করতে পারে, মাছ মারতে পারে, এখানে বাঁশের সিজনিং করতে পারে, এখানে পুরো জিনিসের মধ্যে একটা গ্রিন নেটওয়ার্ক তৈরি হতে পারে। আলটিমেটলি আবার রিভার বেসড একটা সেটেলমেন্ট হতে পারে কিনা সেই জিনিসটাকে আমি রিজেনারেট করার চেষ্টা করছি। এটা ছিল শহরে। আর আমি যেই প্রপোজগুলো করছি সেটাকে আমি লিভিং ইনফ্রাস্ট্রাকচার করছি, কারণ আমরা যে এখন বর্তমানে ইনফ্রাস্ট্রাকচারটা করছি যেটা হচ্ছে কংক্রিট দিয়ে মোস্টলি দেয়, কিন্তু আমি যেটা বলছি সেগুলো সবই ল্যান্ডস্কেপ এবং সবগুলো এভার গ্রোয়িং। তার মানে এই ইনফ্রাস্ট্রাকচারটা কখনোই আসলে মারা যাবে না, রাদার এটা বিভিন্ন প্রেক্ষাপটে ও শিফট করবে। যেমন প্রচণ্ড বন্যা হলে আসলে সব কিছুই কী হবে, ওর সাথে অ্যাকোমোডেট করবে। সেই জিনিসটা আমি বিভিন্ন অ্যাসপেক্টে দেখানোর চেষ্টা করছি। আমার যতগুলো প্রপোজাল ছিল সেটা কীভাবে লিভিং ইনফ্রাস্ট্রাকচার হিসেবে কাজ করছে সেটা দেখানোর চেষ্টা করছি। আর কিছু ইমেজ আমি জেনারেট করার চেষ্টা করছি যে কেমন আসলে ফিজিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হবে, পুকুরগুলো কেমন হবে, মাউন্টগুলো কেমন হবে, রাস্তাগুলো কীভাবে শিফট হয়ে যাবে ভেহিকুলার থেকে নন মোটরাইজ ভেহিকুলার থেকে নন মোটরাইজ ভেহিকেল, নদীতে আবার কীভাবে ভাইব্রেট হয়ে যেতে পারে, নদীর এজটা প্রমিনারটা কীভাবে ওয়ার্ক করতে পারে সেটা। চরে স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট ছিল। চরে আমাদের কোনো এনভায়রনমেন্ট নেই, কিন্তু চরের এজগুলো আবার খুব ভেঙে যায়। সেখানে আমি বান্ডলিং প্রোভাইড করেছি, যে বান্ডলিংটাকে আমি অন্যভাবে কনস্ট্রাক্ট করেছি এবং এক্সিস্টিং যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোকে আরও বেশি গ্রিন লেয়ার দিয়ে এক্সপোজ রিস্ট্রেন্থেন করার চেষ্টা করেছি। এবং এই পুরো চরের যে মাঝখানে যে জায়গাটা চাষাবাদ সেখানে আরও বেশি পুকুর তৈরি করে সেখানকার স্যাচুরেশন লেভেল আমি বাড়ানোর চেষ্টা করছি। একই প্রসেস আমি সেখানে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে ওভার টাইম এটাকে রিজেনারেট করবে এবং সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আমি প্রপোজ করছি সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো কী ধরনের স্পেস জেনারেট করবে এবং সেটা কীভাবে লিভিং ইনফ্রাস্ট্রাকচার হিসেবে কাজ করবে এবং কী ধরনের ফিজিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করতে পারে। এটা একটা চরের মাঝখানে এখন যেন আই দেখতে পাই সে আইটাকে আমি একটা গ্রিন করিডোর হিসেবে চিন্তা করছি। এবং আমি যে এখনকে বর্তমানে যে গ্রোয়েনের মাধ্যমে ইমিডিয়েট জায়গাতে যে চর তৈরি হয়েছে সেখানে আমি বলছি যে আমি যদি এখন লিভিং ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে এটাকে গ্রো করতে দিই, মেবি ইন 25 ইয়ার্স অর 15 ইয়ার্স এখানে মানুষ হ্যাবিটেট করা শুরু করতে পারে। এবং সবগুলোকে যদি আমি একসাথে কাঁথাই তাহলে কী হয়, আমি যদি এই আইডিয়াগুলোকে আমি
বড় স্কেলে ইমপ্লিমেন্ট করি এবং মিডিয়াম স্কেলে ইম্প্যাক্ট করি হয়, তাহলে একদম হিউম্যান এক্সপিরিয়েন্স লেভেলে এটার একটা আমি বেনিফিট পাবো। তার মানে আমি যদি শুধুমাত্র এই স্কেলে কাজ করি, তাহলে সেটা যদি এই মিডিয়াম স্কেল এবং লার্জ স্কেলকে যদি সেই কোরিলেট না করে, তাহলে কিন্তু কখনোই আমরা যাই ইমপ্লিমেন্ট করি না কেন এটা সাকসেসফুল হবে। এবং আলটিমেটলি আমাদের যে আমার স্টেজ ছিল সেই এই ল্যান্ডস্কেপ আর্কিটেকচারাল ডিজাইন রিসার্চটাকে একটা অ্যাক্টিভিজম হিসেবে দেখা। এবং খুব সিম্পল কিছু কথা, যেমন আমি বলেছি দুর্যোগ নয় নদী আশীর্বাদ, এটা অলরেডি আসলে আশীর্বাদ। নদীর জন্য জায়গা দিন, সোনার ফসল ঘরে দিন। আমরা জানি যে নদীর জায়গায় প্রচুর শন হয়, যেটাকে আমরা সানগ্লাস বলি, যেটা আসলে প্রচুর অর্থ উপার্জনকারী একটা ফসল হিসেবে রিগার্ড হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটাকে ক্যাপিটালাইজ করছি না। এবং আমরা নদীর ধারে দেশি গাছ লাগিয়ে, ব্যাম্বু এবং অন্যান্য দেশি গাছ লাগিয়ে কিন্তু আমরা আমাদের সাস্টেনেবিলিটি অ্যাচিভ করতে পারি। এট দ্য সেম টাইম আমরা বলতে পারি গাছ লাগালে ভাঙবে না পার, গাছ যোগাবে মোদের আহার, বিদেশি গাছে নেই কাঙ্ক্ষিত ফল, দেশি গাছে সবার মঙ্গল। এবং লাস্টে হচ্ছে আসলে মান বাড়বে জীবন মান। আমরা নদীকে বন্যাকে যে একটা নেগেটিভলি দেখি, সেটাকে আসলে পজিটিভলি করা যায় কিনা, সেটাকে আমার একটা স্পেকুলেশন করা যেতে পারে। তো অল টুগেদার এই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি ল্যান্ডস্কেপ সিস্টেম ইনফর্ম বিল্ড এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা এই ল্যান্ডস্কেপ সিস্টেম ইনফর্ম হচ্ছে না, সেটা যদি হয় তাহলে হয়তোবা আমরা এই ল্যান্ডস্কেপ ইভেন্টগুলো, সেটাকে ডিজাস্টার বলছি না, কারণ এটা একটা সহজাত ঘটনা, বন্যা বিরোধন একটা সহজাত ঘটনা, এটাকে ডিজাস্টার বলার সুযোগ, সেটাকে রেজিলিয়েন্ট হতে পারবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে একটা গ্রিন এবং হেলদি লাইফস্টাইল প্রোভাইড করতে পারবে। এটা আমার ফার্স্ট টপিকটা ছিল। আমি পরবর্তীতে এসে আবার চারু প্রজেক্ট শেয়ার করব। ধন্যবাদ আপনার মোহানিকে সুন্দর কাজ দেখানোর জন্য। এবার আমি আমন্ত্রণ জানাতে চাই স্থপতি রবিউল ইসলামকে। স্থপতি রবিউল ইসলাম একজন স্থপতি প্রকৃতিবিদ। তার আগ্রহের জায়গা হচ্ছে এনভায়রনমেন্টাল ইকোলজি এবং বিশেষ করে বাংলাদেশের গাছপালা, পশু পাখি, এগুলো তার কাজকে ভীষণভাবে প্রভাবিত করে। তিনি ফরেস্ট রেস্টোরেশন, ন্যাচারাল ওয়াটার বডি প্রিজার্ভেশন অ্যান্ড ল্যান্ডস্কেপ রেমিডিয়েশন নিয়ে কাজ করে থাকেন। মানুষ আর প্রকৃতির যে আন্তঃসম্পর্ক, সেটাকে বোঝার জন্য তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ভ্রমণ করেছেন এবং উন্নত যে জীববৈচিত্র্যের সন্ধান পেয়েছেন তিনি সেখান থেকে। আর স্থাপত্যেই আমরা এগুলোর প্রতিফলন দেখতে পাই। স্থপতি রবিউল ইসলাম তার এক্সিকিউটিভ পার্টনার মেহদি আহমেদ চৌধুরীর সাথে স্টুডিও গ্রুপ অফ আর্কিটেক্টস অ্যান্ড থিঙ্কার্স GOAAT পরিচালনা করেন। তিনি স্থপতি শহীদুল্লাহ ফারুকের সাথে ল্যান্ডস্কেপ ডিজাইন স্টুডিও জলজঙ্গলের অংশীদার এবং আজিজুল মহিদ ও তানজিল আহমেদ ও সাইমন কবিরের সাথে কনটেক্সট অনলাইন আর্কিটেকচার প্ল্যাটফর্ম আছে, তার প্রতিষ্ঠাতা ও সম্পাদক। তার কিছু কাজের স্বীকৃতির মধ্যে রয়েছে 2009 সালে বাজার তরুণ স্থপতি পুরস্কার এবং 2018 সালে আর্ট ডিজাইন অ্যাওয়ার্ড। আমি আমন্ত্রণ জানাচ্ছি রবিউল ইসলামকে তার উপস্থাপনা জানাতে। শুভদি স্পেশালি ধন্যবাদ দিতে পারি। মানে লাস্টে তিনটে কনটেক্সটে কথা বলতে খুব ইন্টারেস্টিং। আমাদের কনটেক্সটে আসলে খুবই সর্বোপযোগী একটা কনটেক্সট। আমাদের এখানে আসলে নদী নিয়ে যারাই কাজ করে সব বাইরের থেকে কনসালটেন্ট আসে, আমরা খুব ব্যাপক আগ্রহের সাথে বাইরের কনসালটেন্ট তারা কাজ করে। আমাদের এখানে লোকাল কনটেক্সট স্টুডেন্ট আসলে আমাদের লোকাল যারা কাজ করছে, তাদের এই গ্রুপ লেভেলে কাজ করে এক্সপিরিয়েন্স তাদেরকে দিয়ে কাজ করবো। এটা খুবই আশার বিষয় যে মানে শুভ এবং রিসেন্টলি আরও অনেক আর্কিটেক্টরা ব্যাপকভাবে ল্যান্ডস্কেপে মাস্টার্স করতেছে, বাইরে পড়া হচ্ছে। আমার জন্য খুব পজিটিভ। বাংলাদেশে যদি আমাদেরকে সাস্টেইন করতে হয় তাহলে ডেফিনেটলি আমাদেরকে আমাদের নদী, যেটা আমাদের মানে সবচেয়ে বড় সম্পদ, সেটা নিয়ে কাজ করতে হবে এবং সেটা কীভাবে পজিটিভলি ইউজ করা যায় সেটা চিন্তা করতে হবে। অবভিয়াসলি মানে সবচেয়ে বেসিক একটা জিনিস করবো, সেটা হচ্ছে যে আমরা সবাই এটা আগের সাথে করছি ইগো, যেখানে আমরা হিউম্যানকে দেখতেছি একটা সুপিরিয়র ফর্ম হিসাবে, মানে আমরা পুরো সিস্টেম কন্ট্রোল করতেছি। আরেকটা বলতেছি আমরা ইগো, এটা খুবই কমন, আমরা সবাই অসংখ্যবার দেখেছি, অসংখ্য প্রেজেন্টেশন ইউজ করি, যেটা দেখা যাচ্ছে যে হিউম্যান অন্যান্য এনিম্যাল বা মাইক্রোবের সাথে একসাথে কোএক্সিস্টেন্স করে। আমরা আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে মানে ইগো এখনকার
ইকো এখনকার আসলে মানে প্রপার সলিউশন না। আমরা যেটা বলতে চাচ্ছি আমাদের আসলে দরকার হচ্ছে ইকুইটি, মানে হচ্ছে যে জাস্টিস দরকার, মানে হচ্ছে যে আমি আমার যেটা দরকার প্রাপ্য সেইভাবে আমরা মানে আমাদের রিসোর্সেস ইউজ করবো। দেখা যাচ্ছে যে আমি এই জিনিসটা কেন বলতেছি যে ওয়ার্ল্ড মানে আমাদের পৃথিবীর যে বায়োমাস মানে আমাদের যে বায়োলজিক্যাল মাস সেটা যদি আমরা চিন্তা করি, দেখেন আমাদের প্ল্যান্টস হচ্ছে 82.4%, আর সেখানে আপনার মানে এনিম্যাল বায়োমাস হচ্ছে আপনার 0.4% টোটাল বায়োমাস। এবং সেটার মধ্যে আবার মানে জিনিস হচ্ছে সেটার মধ্যে যে আমরা যে ম্যামালস যাদেরকে বলতেছি সেখানে আমরাই সবচেয়ে বেশি ডমিনেট করতেছি। মানে হিউম্যান এনক্রোচমেন্ট বা হিউম্যান ইন্টারভেনশনের কারণে দেখা যাচ্ছে যে ওয়াইল্ড যে পপুলেশন, ওয়াইল্ড ম্যামলের পপুলেশন আপনার উল্লেখযোগ্যভাবে কমছে। মানে আমরা যদি এখন আমাদের যে ম্যামলস আছে টোটাল বায়োমাসের মধ্যে ম্যামলসের মধ্যে যদি না করি তাহলে হিউম্যান পপুলেশন হচ্ছে 34%, এবং সেখানে লাইফ স্টক ম্যামল হচ্ছে আমার 42%, আর ওয়াইল্ড যে ম্যামল সেটা পরিমাণ হচ্ছে 1.2%। এই জিনিসটা আমাদেরকে এখন খুব সেন্সিটিভলি চিন্তা করা লাগবে যে আমরা আসলে মানে আমাদের আর্কিটেক্টের একটা মানে বড় অবদান আছে। আমি যদি হোল ইকোসিস্টেম বা আমাদের মানুষের যে অগ্রযাত্রা মানে আমরা যেভাবে চিন্তা করি আমাদের আর্কিটেক্টের কিন্তু হিউজ ইম্প্যাক্ট আছে। মানে আপনি যদি আজকে ঢাকা শহরের প্রবলেমের কথা বলেন মানে এখানে ডেফিনেটলি আর্কিটেক্টের একটা বড় অবদান আছে। মানে ঢাকা শহরের যে আছে খারাপ আমরা সবসময় পলিটিশিয়ানদের দোষারোপ করি, সবারই দোষ আছে। আমি বলবো যে আমাদের আর্কিটেক্টের রেসপন্সিবিলিটি না আসছে এটাতে কিন্তু আমাদের একটা বড় মুখ্য ভূমিকা আছে। আমরা সবসময় চিন্তা করি যে আমার বিল্ডিংটা সামথিং স্পেশাল, আমি যেটা ডিজাইন করছি সামথিং স্পেশাল। এটা করতে গিয়ে না আমরা আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট আছে এটাকে সবচেয়ে বেশি উপেক্ষিত, মানে ওটাকে আমরা একদম মানে সবার শেষে আচ্ছা দুটা ছোটো গাছ দিয়ে টবে করে ছাদের উপরে 4টা গাছ লাগে। এখন ছাদের উপরে 4টা গাছ করলে এটা কিন্তু একদম মানে আমার অসুখ হয়েছে এরপর আমি সলিউশন করার চেষ্টা করতেছি। হ্যাঁ, ছাদের উপরে যে গাছ করা যাচ্ছে ওটা একটা সাময়িক মানে আয় আসে, ওটার সাথে কিন্তু মাটির কোনো সম্পর্ক। আপনি যদি চিন্তা করেন আপনি পুরো মানে প্লটটা আপনি সলিড করে এরপর আপনি ছাদে দুটো গাছ দিয়ে কাজ করবেন। ছাদে গাছ দিয়েও কিছু কাজ হতে পারে যেহেতু আমরা এখন একদম খুব এক্সট্রিম সিচুয়েশন চলে আসছি। তো প্রথমে আমার ট্রাই করা উচিত যে আমার জমিতে ল্যান্ডে যেটা হচ্ছে আর্থের সাথে কানেক্টেড সেখানে কিছু করা যায়। আমরা ডিজাইনের শুরুতেই আমি প্রথমেই যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে যে প্ল্যান্টস, মানে কেন প্ল্যান্টস দিয়ে ফার্স্টে করতেছি সেটা হচ্ছে যে মানে আমি বিশ্বাস করি যে এই জিনিসটা দিয়ে আপনি সবচেয়ে মানে বেশি ইম্প্যাক্ট করতে পারবেন। আপনি যদি ন্যাচারাল এনভায়রনমেন্টের চেঞ্জ চান আপনি খুব সহজে কিন্তু দুটো গাছ লাগাতে পারবেন। এখন সেই গাছটা অবশ্যই মানে কন্টেক্সচুয়াল হতে হবে। আমাদের এখানে এখন একটা ট্রেন্ড দেখা যায় যে আমরা অনলাইনে সুন্দর একটা গাছ দেখলাম আমি ওটা আমার নিয়ে লাগিয়ে দিই। এখন এটা করে করে হচ্ছে কি আমরা যদি ঢাকা শহরে এখন হাঁটি এটা খুব আনফর্চুনেট যে মানে আমরা আর্কিটেক্টের বিল্ডিং ডিজাইন করতেছি একটা এমনিতে ম্যাক্সিমাম গাছই হচ্ছে আমাদের বাইরে। সবচেয়ে আলাদা যেটা হচ্ছে যে লাস্ট 5 থেকে 10 বছর আমি যেটা খেয়াল করলাম যে ঢাকা শহরের নতুন যতগুলো এলিমেন্ট স্পিসিস আছে সবগুলো আমরা আর্কিটেক্টের ইন্ট্রোডিউস করি সব। এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আমি খাচ্ছি ভাত, আমাকে যদি এখন হচ্ছে অন্য একটা জিনিস দেওয়া হয় তাহলে আমার এখানকার এই গাছপালার উপর ডিপেন্ডেন্ট যে স্পিসিসগুলো আছে এগুলো কিন্তু ক্রমশ এক্সটিংক্ট হয়ে যাবে, এবার সাস্টেইন করতে পারবে না। আমি যে নতুন গাছটা ইন্ট্রোডিউস করতেছি এটা কিন্তু এই ওভারঅল ইকোসিস্টেমে ইম্প্যাক্ট খুবই কম। এরপর আমরা বলতেছি যে লোকেশন, মানে হচ্ছে আমরা মানে ল্যান্ডস্কেপ ডিজাইন করার সময় আমরা মানে গড় পড়তে আমাদের আর্কিটেক্টের একটা টেন্ডেন্সি আছে যে আমরা একটা বা দুটা গাছ মানে এটা বেশি ইউজ করবো না। কিন্তু আমাদের যে মানে আমরা ন্যাচারালি এত বেশি গিফটেড গড গিফটেড যেটা আনবিলিভেবল। মানে আমাদের এখানে যে পরিমাণ ভ্যারাইটি প্ল্যান্টস মানে এটা মানে খুবই অবাক যে এত ছোট্ট একটা ল্যান্ডের মধ্যে এত ভ্যারাইটি। তো গাছের আমরা হ্যাঁ আমরা মানুষ সবসময় চিন্তা করি আমাদের মানে সেন্সরি অর্গানগুলোকে স্টিমুলেট করে এরকম জিনিস ইউজ করতে হবে। গাছের ক্ষেত্রে আমাদের আসলে মানে ওয়াইড ভ্যারাইটি ইউজ করার অপশন আছে। যেমন একটা রকম সেটা হচ্ছে যে মানে একটা সময় ট্রেন্ড ছিল যে আমরা জেফ্রি ফ্লাওয়ার প্রজেক্ট দেখে আমরা সবাই কাঠগোলাপ গাছ, মানে এটা আমরা সবাই আমাদের মনে আছে আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় সবাই কাঠগোলাপ গাছ মানে কাঠগোলাপ গাছ লাগালেই সেটা একটা আর্কিটেকচারাল জিনিস হয়, এরকম একটা আমাদের আইডিয়া হচ্ছে। বাট ওয়াইজ আমরা আমাদের কমপ্লেক্সের যে গাছ মানে এইটা কখনো মানে আমরা খেয়াল করি না। যেমন এখন যে সিজনটা চলতেছে এখন আমরা যদি খেয়াল করি যে আমরা যদি কেউ খুব ডিপলি অবজার্ভ করি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোথাও যদি কোনো ছাতিম গাছ অদ্ভুত একটা সেট, এবং এইটা মানে হচ্ছে যে এটা আপনার মানে
মেন্টালি আপনাকে যে পরিমাণ প্রফুল্ল করবে এবং আপনাকে যে পরিমাণ ব্যাক অফ দি মাইন্ড হেল্প করবে, এটা আসলে একটা বাহিরের অন্য গাছ দিয়ে একটা কখনো এটা অ্যাচিভ করতে হবে। তারপরে ছাতিম গাছের উপর কি সুবিধা হচ্ছে, ছাতিম গাছের উপর ডিপেন্ডেন্ট অন স্পিসিস। আমি হচ্ছে আমি একটা গাছ লাগানোর মাধ্যমে আমি তো আমার নিজেকে হেল্প করতেছি না, টোটাল ইকোসিস্টেমে হেল্প করতেছি। এই জিনিসটা এই চারটা আমি দেখাচ্ছি, এটা আমাদের আর্কিটেক্টের কাজে আমরা প্রজেক্ট করার ক্ষেত্রে সবসময় যেটা দেখি সেটা হচ্ছে যে মানে ব্যালেন্স, আমি যে ব্যালেন্স নিয়ে কাজ করতেছি সেটা আসলে ওভারঅল সাইটে আমার আসলে কতটুকু করার স্কোপ আছে। এটা আসলে মানে বেসিক আমরা একটা প্রজেক্টের জন্য বলেছিলাম, আমি এরপরে যত প্রজেক্টে যাবো এই চারটা আমি রিপিট করবো, যেটা আমরা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আসলে আপনার ক্লায়েন্টস দিয়ে আমরা আমাদের সবাই বেসিক্যালি ক্লায়েন্ট দেখেছি সারা বছর ফুল থাকলে উনি কী করবেন, সিঙ্গাপুরে একটা কাজ করবেন বা বাইরে একটা কাছে কথা রেকর্ড করবেন। এই চারটা দেখার উদ্দেশ্য, চারটা দেখেন এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারা বছরই কোনো না কোনো একটা কালার আছে চারটে প্রত্যেক জায়গায়। তার মানে কি হচ্ছে, আমার লোকাল স্পিসিস দিয়ে আমি যেই জিনিসটা আমি বাইরে দেখি আমার দেখতে ভালো লাগে সেটা অ্যাচিভ করা সম্ভব। এটা ইউজ করে সুবিধাটা কি, এটার উপরে যে ডিপেন্ডেন্ট স্পিসিসগুলো সেগুলো খুব ইজিলি অ্যাট্রাক্টেড। আমি খুব মানে শর্টে যদি বলি, আমি আমার এখানে যে প্রেজেন্টেশনটা আছে করবো, এখানে আমি একদম মানে 2 কাঠা প্লট থেকে শুরু করে রেসিডেন্সিয়াল থেকে শুরু করে আর এসে করে একটা ফরেস্ট রেস্টোরেশন টাইপের প্রজেক্ট দেখাবো। তাহলে আমাদের অলমোস্ট মানে আমরা একটা যে টাইপের প্রজেক্ট আমাদের কাজের এক্সপিরিয়েন্স হয় প্রত্যেকটা জিনিস আমি কাজ করার চেষ্টা করবো যে আসলে কোন স্কেলে কী টাইপের কাজ করা সম্ভব বা পসিবল আমরা চেষ্টা করছি সেই জিনিস। প্রথমে আমি যে প্রজেক্টটা দেখাবো এটা আমার নিজের বাসা। এইটা আসলে একটা এক্সপেরিমেন্টের মতো কীরকম, আমার এই সাইডটা হচ্ছে উত্তরখান, আপনারা যদি চিনেন এয়ারপোর্টের পূর্ব দিকের জায়গাগুলো, উত্তরখান নাশকোনা এই জায়গাগুলো, এগুলো পুরোটাই কিন্তু একসময় লো ল্যান্ড ছিল, মানে আপনার কাল্টিভেটেড ল্যান্ড চাষ হতো এবং বড় বড় জায়গা ছিল। আমি প্রথম যখন এই জায়গায় যাই 2003 সালে, আমার মনে আছে মানে 8টা বা 9টার পরে গেলে শেয়ার দেখা যেত রাস্তা। 2003 থেকে এখন 2021 এখন এখানে কোনো শেয়ার খুব অবভিয়াস, কারণ হচ্ছে যে ঢাকা শহর আস্তে আস্তে এক্সপ্যান্ড করতেছে, এটার পিছনে আবার পূর্বাচল ডেভেলপ করছে এবং পূর্বাচল ডেভেলপমেন্টে যেটা হচ্ছে যে ন্যাচারাল যে টেরান ছিল পুরোটা আমরা ফ্ল্যাট করে প্লটগুলো ভাগ করছি, তাহলে যেটা কি বোঝা পারতো যে ন্যাচারাল টেরানটাকে করে জিনিসটা একটা সাস্টেনেবল করা যায়। এটার কারণে যেটা হচ্ছে যে এইটার উপরে ডিপেন্ডেন্ট যে স্পিসিসগুলো ছিল, আপনারা দেখবেন যে আমি প্রেজেন্টেশন বলি আমি ম্যাক্সিমাম বার্ডসের কথা বলি। বার্ডসের কথা কেন বলছি, কারণ হচ্ছে ম্যামলস দিয়ে বোঝালে এখানে বুঝতে অনেক কঠিন হবে, এবং হচ্ছে আরবান পপুলেশনে ম্যামলসের সংখ্যা একটা ড্রাস্টিক্যালি হ্রাস পাইছে, যেটা দিয়ে আসলে বোঝালে আমি সিস্টেমটা ক্লিয়ার এক্সপ্লেইন করতে পারবো। তো এইখানে দেখা যাচ্ছে যে ওই শেয়ার এখন আর নেই, কারণ হচ্ছে যে ওদের যে ল্যান্ডগুলো ছিল এগুলো সব দখল এবং এগুলো সব ওখানে ফ্ল্যাট ল্যান্ডে ব্লক করা হয়েছে। তো শেয়ারে কিন্তু এখানে যে ওয়েটল্যান্ডগুলো আছে এগুলোর উপর ডিপেন্ডেন্ট যে বার্ড স্পিসিসগুলো এগুলো স্টিল কিন্তু হয়। তো আমি বাসা করার সময় যেটা খেয়াল করবো যে আমি যে বাসাটা করবো সেটা চেষ্টা করবো যে আমার সারাউন্ডিং যে ওয়েটল্যান্ডের যে পাখিগুলো আছে বা যে অন্যান্য যে এনিমেলগুলো আছে এগুলোর জন্য যাতে অ্যাটলিস্ট একটা শেল্টার ক্রিয়েট করে। আমি আপনার সাথে গ্র্যাজুয়ালি শেয়ার করবো যে এটা আসলে 2014 আমার বাসার কনস্ট্রাকশন শুরু হয়েছে 2021 আউটপুটটা কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাটা ওয়েটল্যান্ড এবং এখানে যে ফ্র্যাগমেন্টেড এখানে যেহেতু আপনার আনপ্ল্যান্ড এরিয়া ফ্র্যাগমেন্টেড সবাই প্লটেড পার্কের এরিয়া আছে, এটা হচ্ছে আমার একদম ওয়াটার রেঞ্জ। টিপিক্যাল যেটা আমাদের হয় যে আমার এটা 6 কাঠার একটা প্লট, আমার বড় বোনের অর্ধেক প্লট, আমাদের 3 কাঠা প্লট, হচ্ছে এই বড় বড় একটা লাইন আসলে এটা আমার বোনের প্লট। আমরা যদি টিপিক্যাল প্লটের সেটব্যাক চিন্তা করি তাহলে এরকম একটা হচ্ছে বিভিন্ন ফুটপ্রিন্ট আসে। তো আমরা ফুটপ্রিন্ট করেছি এটা। তো এই জিনিসটা আমার ফ্যামিলিতে কনভিন্স করতে আমার টাইম লাগছে। শুরুতে সবাই বলেছে যে প্রচুর বিল্ডিংয়ের ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং হবে, পুরোটা ইকোনমিক্যাল ভ্যালু। তখন আমি আমার ফ্যামিলির সাথে ডিসকাশন করে যেটা ঠিক করলাম যে আমি ওদেরকে বোঝালাম যে এই এরিয়াটা এখন যে কন্ডিশন আছে এই এরিয়া ডেভেলপ হতে আরও 10 বছর লাগে। তো 10 বছর যদি আমি চিন্তা করি 10 বছরে আমার এই বিল্ডিং কস্ট হচ্ছে 50 লাখ টাকা। 10 বছর যদি আমি একটা ভালোবাসায় থাকি আমার যে পরিমাণ কস্ট আসবে এবং যে পরিমাণ ক্রপ আমাকে প্রডিউস বাজার থেকে কিনা লাগবে বা যে পরিমাণ মিট আমাকে বাজার থেকে কিনা লাগবে সেই জিনিসটা পুরোটাই আসলে একটা 6 টাকার প্লট থেকে অ্যাচিভ করা সম্ভব। জিনিসটা আমি শেয়ার করবো আপনার সাথে এবং
যেহেতু সামনে ওয়াটার বডি আছে এবং আমার বোন এখনো কিছু করেনি, আমরা ল্যান্ডটাকে নিচু রেখেছি। মানে আমাদের বিল্ডিং পোর্শন প্রচুর করে, বাকি ল্যান্ডটা পুরোটা নিচু রেখেছি। সব বর্ষাকালে পুরো সাইকের মধ্যে পানি প্রচুর করে। এবং আমার বোন যেহেতু ভবিষ্যতে এখানে তার বাসা করবে, সো আমি মানে আমাদের যে মেজর বড় প্ল্যান্সগুলো এগুলো সব পেরিফেরিতে প্ল্যান করেছি। তো 6.5 টাকার পর কিন্তু খুব বেশি বড় কিছু না। এটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই কারণে যে 6.5 টাকার একটা প্লটে যে পরিমাণ সবজি আপনি প্রডিউস করতে পারবেন, গ্রাউন্ডে না, ছাদের কথা বলছি, সেই সবজি দিয়ে আপনার দুটা ফ্যামিলি খুব ইজিলি চলতে পারে। এটা হচ্ছে আমার মানে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এবং এই 6.5 টাকার প্লটে আপনি যদি মুরগি পালেন বা হাঁস পালেন, আপনার যে বিল সেটা আপনার কেনা লাগবে। এটা আমি আমার লাস্ট 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এবং আপনি আমরা সবসময়, যেমন আমার বাবা উনি নিজে খুব গাছ পছন্দ করেন, কিন্তু ওনারা সব ফলের গাছ পছন্দ করেন। সেটা হচ্ছে যে আপনার আমরা যখন এই টাইপের বিল্ডিং করতে যাই, আমাদের আসলে একটা ব্যালেন্স, সব ফলের গাছ লাগালে হয় কিন্তু ওটা আসলে একটা মানে ল্যান্ডস্কেপে কী কী দরকার। একটা হচ্ছে যে ওই ল্যান্ডস্কেপের সারাউন্ডিং যে স্পিসিসগুলো আছে সেটা ফুডের জন্য একটা গাছ, ও শেল্টারের জন্য একটা গাছ, আবার প্রজাপতি সার্টেন প্রজাপতির জন্য ব্রিডিংয়ের জন্য সার্টেন স্পিসিস অফ প্ল্যান্টস। তাহলে মিশাল প্ল্যান্টস লাগালে যেটা হয় যে গাছদের নিজেদের মধ্যে কিন্তু একটা ইন্টারাকশন আছে। আমি যদি একটা টানা আমের বাগান করি, সেই আমের বাগানে আমার মেনটেন্যান্স কষ্ট বেশি, কারণ হচ্ছে আমাকে পুরোটা পেস্টিসাইড করতে হবে। কিন্তু এটা যদি পার্মাকালচার হয়, মিক্সড ভেজিটেশন হয়, তখন কিন্তু আপনার ইন্টারডিপেন্ডেন্ট স্পিসিসগুলোর কারণে পেস্টিসাইডের পরিমাণ কমে আসে। এই প্লটে আমরা যেটা করেছি, হ্যাঁ, আমার বাবা এখানে আম গাছ লাগিয়েছেন, কাঁঠাল গাছ লাগিয়েছেন, জাম গাছ লাগিয়েছেন, আমি তার সাথে লোকাল আমাদের যে রেড সোয়েলের যে লোকাল স্পিসিস, আমাদের যে সালভার স্পিসিস, সেগুলো ইন্ট্রোডিউস করছি। সেটা কি খুব বেসিক 3-4 স্পিসিস ইন্ট্রোডিউস করেছে এবং সার ইন্ট্রোডিউস করেছে। সেটা হচ্ছে একটা হচ্ছে উদাল গাছ, ছুটি একটা হচ্ছে রেগুন বাস। হ্যাঁ, আমরা ল্যান্ডস্কেপে সবাই আগে একটা বাস পছন্দ করি। বাসটা কিন্তু খুব ভালো একটা ইকোলজিক্যাল মানে ফ্যাক্টরের সাথে কাজ করে, পাখির বাসা। এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বাসার একটা সেকশন, একটা সাউথ সামনে থেকে। অবভিয়াসলি নর্থে যেগুলো টাইপের ল্যান্ডস্কেপিং খুব চ্যালেঞ্জিং, যেহেতু শেড। আমার বাসার এই যে এখানে একটা 80 স্কোয়ার ফিটের রুফ টপে আপনার হচ্ছে যে শীতকালে সবজি পাবেন। সবজির মধ্যে হচ্ছে আপনার টমেটো, আপনার ঢেঁড়স, তারপরে আপনার শাক, আবার বর্ষাকালে আপনার যাচ্ছে হচ্ছে পাট শাক আসে, মানে রিসাইকেল হতে পারে। এখানে যে পরিমাণ সবজি প্রডিউস হয়, আপনার দেখছি যে আমাদের 3টা ফ্যামিলিগুলো আমরা কি শেষ করতে পারি না, এরপরে উদ্বৃত্ত থাকে, তার জন্য দেওয়া হয়। আমি 80 স্কোয়ার ফিটের কথা বলতেছি। আর এর বাদে আশেপাশে যে গ্রাউন্ডে আমার মানে প্রচুর কর্পোরেন্সের মধ্যে আপনার মরিচের জন্য বের হয়। এটা আমি বারবার কেন বলতেছি যে প্রত্যেকটা বাসা 1 কাঠা 2 কাঠা বা 3 কাঠা রুফে যে পরিমাণ ক্রপ প্রডিউস করা সম্ভব, সেটা আমি আমার হচ্ছে যে এইখানে আমরা এই যে ফ্রম মানে নর্দার্ন সাইডে আমরা এখানে একটা রেগুন বাস এবং হচ্ছে যে একটা উদাল গাছ আছে, আপনার পেরিফেরিতে নারিকেল গাছ এবং আরেকটা বড় গাছ আছে, বড় গাছ। এবং বিল্ডিংয়ের টপে কিন্তু এই ক্রপ ফিল্ডটা এবং এই নর্দার্ন সাইডে একটা আপনার হচ্ছে যে গাছের স্পেস আছে, যেটার মধ্যে আমি পুরোটাই ছন্দ লাগিয়েছি। ছন্দটা লাগিয়েছি বলছি। তো এটা হচ্ছে যে আমার নর্দার্ন সাইডের যে টেরাসটা, এটা একটা প্ল্যান্টের বক্স। এখানে জাস্ট আপনার কিছু ছন আছে, কিছু বাঁশ গাছ আছে, কিছু আলু লতা গাছ আছে। এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। এটা হচ্ছে আমার সাউদার্ন সাইডের, এটা বর্ষাকালে ছোট পাট গাছ, আছে। আচ্ছা, এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে ক্লায়েন্টরাই অনেক সময় বলে যে আমার গাছ খুব পছন্দ, কিন্তু আমার ক্যাটাগরিটা পছন্দ, মানে হচ্ছে যে বা আমার গোলটা পছন্দ। একটা জিনিস বুঝতে হবে যে আমি যে প্ল্যান্টসটা করতেছি, এটা পরাগায়নের জন্য আমার স্পেসিফিক কতগুলো ইনসেক্টস লাগবে, যেটা ছাড়া কি পরাগায়ন সম্ভব। যেমন এটা পাট গাছ যখন হচ্ছে, এটার উপর ডিপেন্ডেন্ট করে কিন্তু আপনার ইয়েলো কালারের যে গোলটা সবাই দিচ্ছে, ডিপেন্ড করে বাসা বানানো, হ্যাবিটেট বানানো। তো ওটা না থাকলে কিন্তু আপনার এটা সাস্টেইন করবে, এটা নষ্ট হয়ে যাবে। আপনার গোলটা কিন্তু ছোটো ছোটো আপনার কিছু একটা ওই যে মিলিবার আছে, ওটার উপরে ফিট করে ছোটো গোলটা আর বড় গোলটা দুটো। তো আপনার যদি ব্যালেন্স থাকে, যেমন আমার কলা গাছের পরাগায়নের জন্য আপনার যে বড় একটা হর্নেট আছে, ওটা মাছ লাগবে। আপনি যদি এখন হর্নেট আপনার পছন্দ না হয়, তাহলে আপনাকে কলা খাওয়া করতে হবে। ব্যাপারটা হচ্ছে যে মানে
আমাকে আসলে কোএক্সিস্টেন্সটা শেখা লাগবে, আমি কতটুকু অ্যালাউ করবো আর কতটুকু অ্যালাউ করবো না, এবং কতটুকু আমাকে অ্যাবজর্ভ করা লাগবে ওই জিনিসটা। মানে আমরা আসলে মানে সবাই আসার পরে আমরা একটা অবস্থা ছিল, আমরা মানে সব কিছু সুন্দর জিনিসটা প্রজাপতি আমার ভালো লাগে, কিন্তু প্রজাপতির চেয়ে প্রজাপতির টাকার প্লেসটা হচ্ছে আরো মানে লেন্দিয়া, সবচেয়ে বড় সিরিজ। তো আমি প্রজাপতি ভালো লাগে, কিন্তু ক্যাটারপিলারটা আমার ভালো লাগছে। এই জিনিসগুলো কিছু মাইন্ডসেট চেঞ্জ করার বিষয় আছে। এটা হচ্ছে নর্দার্ন সাইডটা। এখানে যদি একটু বলি, এই জায়গায় একটা এই যে আমার যে পাতা দেখা যাচ্ছে এটা হচ্ছে দল গাছের পাতা, এখানে একটা লেবু গাছ আছে, এবং এই সাইডের যা ল্যান্ডস্কেপিং আছে এগুলো সব আমাদের এখানে লোকালি গাছে কিছু ফার্ম, যেটা শেডের ওই ফার্মগুলো দিয়ে করা হয়। এবং এই সাইডটা হচ্ছে এখানে একটা বড় বাস আছে, জিনিসটা একটা এবং এই বিল্ডিংটা আমি আসলে বিল্ডিংটা আজকে বেশি দেখাবো না। এই বিল্ডিংটা পুরোটা কিন্তু রিসাইকেল ম্যাটেরিয়াল ব্যবহার, এটা ব্রিক, প্রত্যেকটা ব্রিক রিসাইকেল, গ্রিনগুলো রিসাইকেল, আমাদের গ্লাস এবং কংক্রিটটা হচ্ছে ফ্রেশ ইউজ করা, বাকি সব কিছু রিসাইকেল। এটা এখানে দেখেন, এখানে সব দেশি কচু, তারপরে আমাদের টোল চাপা ফার্ম, তারপরে আপনার এই গাছের মধ্যে ফার্ম দেখা যাচ্ছে, পুরোটা এখন জাস্ট লোকাল প্ল্যান্টস দিয়ে করা। কিছু এক্সপেরিমেন্টাল প্ল্যান্টস আছে যেটা আমি যেহেতু ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করি, কোন আলাদা কাজ করি সেটা বোঝার জন্য রাখা। এই ছবিটা দেখাচ্ছে এই কারণে যে কোনো ইকোসিস্টেমে আপনার অ্যাম্ফিবিয়াস আর রেপ্টাইলস এরা খুব ভালো ইকোলজিক্যাল ইন্ডিকেটর, মানে আপনার জিনিসটা ফ্রেশ আছে ক্লিন আছে কিনা সেটা ওটা মানে রিপ্রেজেন্ট করে। তো আপনি দেখেন আমার এখানে ট্রি ফ্রগ আছে, এবং এটা অল টাইম থাকে। শীতকালে আমি খেয়াল করছি বাসার ভিতরে স্পেশাল কতগুলো কমরা আছে, ওই সব জায়গায় ওরা সেটা নিয়ে থাকে। বর্ষাকালে আবার বের হয়ে আসতেছে, আপনার আছে একটা ডিজার, এটা একটা মথ। এই জিনিসটা দেখার উদ্দেশ্য আছে যে নর্দার্ন সাইডে আমাদের যে ল্যান্ডস্কেপিংটা হয় এটা বেসিক্যালি আপনার ভেজা থাকে, কারণ ওখানে সবসময় সানলাইট যাচ্ছে। ওই সাইডটাতে ওই জিনিসগুলো একটা শেল্টার। এখন আপনার বাসায় যদি ব্যাঙের একটা হেলদি পপুলেশন থাকে, আপনার বাসার ভিতরে রয়েছে বাহিরের ল্যান্ডস্কেপে, এটা কিন্তু অনেকাংশে মশার আপনার যে আপনার শুক্রিট বা ইয়ে আছে, লার্ভা আছে, সেটার উপর ফিট করে, এবং অন্যান্য ছোটো ছোটো ইনসেক্টের উপর ফিট করে। আমাদের এখানে হয়েছে কি আমরা শুরুতেই ওষুধ দিই। এখন মশার ওষুধ যে কতভাবে আমাদের ক্ষতি করতেছে এটা আসলে আমরা 10 বছর গেলে আমরা বুঝতে পারি। মানে আমরা পুরো ইকোসিস্টেমে পাওয়ার করে দিচ্ছি। ঢাকা শহরের প্রত্যেকটা ড্রেনে আমরা লিকুইড মসকিটো এটা দিয়ে পুরো জিনিস আমার হচ্ছে বিষাক্ত। আমার চারপাশে পেরিফেরি যত আপনার ধান খেয়েছে সব বিষাক্ত। তো এটার থেকে রিগেন করতে কিন্তু আমার আরও 10-15 বছর 20 বছর লাগতে পারে। এবং হচ্ছে যে পুরো জিনিসটা আমার কাছে আমাদের মনে কি মানে পুরোটা অনেকটা লোক দেখা যে মানে মশার জন্য ফর্মিং দিয়ে ফর্ম করছে, কি হচ্ছে মশা এক জায়গা থেকে আলাদা হয়ে যাচ্ছে, আমি পুরো ঢাকা শহরে ফর্ম করতে পারছি। আমার যে ড্রেনেজ সিস্টেম আছে, ড্রেনেজ সিস্টেমের মধ্যে যত রকমের পিট আছে প্রত্যেক জায়গায় কাগজ চলে আসছে, সেটা তো আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা হচ্ছে রাস্তার তোলা দেখাও সম্ভব। এটা হচ্ছে যে আমি যেটা বলছি এই 6 বছরে আসলে আউটপুট কি, এই যে আমি জাস্ট 3টা বা 4টা গাছের নাম বললাম, আউটপুটটা কি? ইন্ডিয়ান কর্নিয়াল এই পর্যন্ত 10টা জোড়া এখান থেকে বাসা করে চলে গেছে। এরপর আস্তে হচ্ছে আপনার ইয়েলো পিকা, এটা 25 জোড়া বাসা করছে এই পর্যন্ত। মানে আমি আমার বাসায় উঠেছি 2016-এ 2021 পর্যন্ত। এটা হচ্ছে ডেটার পোর্টাল, কানাকুবো না করে এটা অলরেডি 3 জোড়া আমার বাসা এখানে। আমার এখানে যে বাসাটা আছে সেটা আমাদের বাসা রয়েছে। এখন আসলে এই পাখিগুলোর কাজ কি, এই পাখিগুলো থাকলে আমার লাভটা কি? পাখিগুলো থাকলে আমার লাভটা হচ্ছে এই যে কানাকুবো যেটা বললাম ডেটার পোর্টাল, এটা ফিট করে হচ্ছে সাপের বাচ্চার উপরে, লিজার্ডের উপরে, অন্য ব্যাঙের উপরে। মানে ওভারঅল সিস্টেমের কন্ট্রোলের জন্য আসলে প্রত্যেকটা স্পিসিস দরকার, যে হচ্ছে পুরো জিনিসটা কন্ট্রোলের মধ্যে। আমরা দেখা যাবে প্রচুর সাপ হয়েছে বা প্রচুর ব্যাঙ হয়েছে আমাদের, কারণ আমার বাসায় প্রচুর ইঁদুরের পাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আগে দেখা গেছে যে আমরা খাবারের বিদ্যুৎটা ফেলে রাখতেছি, তাহলে ইঁদুর তো আসলে এক জায়গায় আছে। আমি আমার খাবার আমগাছ বা মানে এমনভাবে ফেলে রাখছি যেটা দিয়ে নজর দিচ্ছি না, তখন ইঁদুর পাচ্ছে। এখন পুরো জিনিসটা কন্ট্রোলে রাখার জন্য আসলে আমাদের জীবনযাত্রার উচিত দরকার। খুব কমন বা ঢাকা শহরে আসলে সব জায়গায় দেখা যায় সানবার্ড নেকটার বেস কাছ থেকে সানবার্ড আসবে। এটা হচ্ছে উদাল গাছ। এই পুরো জিনিসটা কিন্তু শেডের মতো, মানে নর্দার্ন সাইডে। আচ্ছা, এটা দেখাচ্ছে এই কারণে যে আপনার নাইট লাইফটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি দিন শেষ হলো রাত্রেবেলা আসলে কি আসতেছে,
আমার এই বাচ্চারে এটা হচ্ছে নিম কাঁচা বলি, একটা কলার স্কুল ভালো, এটা শেল্টার দিনের বেলা আমি প্রায় দেখি। এটা হচ্ছে হোয়াইট পেস্টেড ওয়াটার, এটা দিনের বেলা যেহেতু ওয়াটার বডি আছে। এটা হচ্ছে টিকটক নামের একটা কথা। এই প্রজেক্টটা আসলে আমি মানে আমার যেটা আমার আউটপুট অ্যাচিভমেন্ট সেখানে বলবো যে আপনারা কিন্তু খুব কম, আমি বলছি 4টা থেকে 5টা গাছের কারণে এই যে সারাউন্ডিং যে ওয়াটার বডির যে মানে পাখিগুলো আছে এগুলো কিন্তু আমার বাসায় শেল্টার করতেছে এবং ব্রিড করে সাকসেসফুলি অগ্রসর হচ্ছে। কারণ হচ্ছে ওটা পপুলেশন বাড়তেছে, হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি আমার প্লট কিন্তু হচ্ছে 3 কাঠা। আমি যে গাছগুলো দেখালাম আমার বিল্ডিংটা করা হচ্ছে 1.5 কাঠার মধ্যে, বাকি 1.5 কাঠার মধ্যে 50% সলিড সাবস্টেন্সে পারমিবল আর বাকি 25% মধ্যে গাছ আছে। আমি সেটব্যাক বেশি চাচ্ছি, 3 ফিট ছাড়ার কথা আমার কোনো জায়গায় 10 ফিট আছে, কোনো জায়গায় 15 ফিট সেটব্যাক আছে। এই সেটব্যাকের মধ্যে আপনার 3 থেকে 4টা গাছ দিয়ে এরকম চেঞ্জ সম্ভব, মানে হচ্ছে আপনার সারাউন্ডিংস যে জিনিসগুলো যে লিভিং বিংগুলো আছে তাদের জন্য সেটা ব্রেক করা সম্ভব। এরপর আমি যে প্রজেক্টটা দেখাবো এটা নতুন বাজারে, এটাকে রেনোভেশন ছোট্ট একটা কথা বলার জন্য করতেছি। আমাদের এখনকার বিল্ডিং ট্রেন্ড হচ্ছে প্রচুর গ্লাস সারফেস, মানে আগে আমরা দেখতাম যে বাসায় ভেন্টিলেটারে প্রচুর পাখি বাসা করে, মানে একটা নিশ, ওই জিনিসটা এখন নেই। এই প্রজেক্টটাতে আমরা মানে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি।